একটু অসুবিধা হবে। সেজন্য আমরা স্কিনের যে লেয়ার গুলো আছে, মেনলি লেয়ার মানে হচ্ছে বলবো হচ্ছে স্তর আর কি, স্তর। তো প্রথম যে স্কিনের একদম বাহিরের যে অংশটা, সেটাই হচ্ছে, সেটার নাম হচ্ছে ইপিডার্মিস। তো ইপিডার্মিস হচ্ছে একেবারেই বাহিরের অংশ। এটার মেইন কাজ হচ্ছে আহ, এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে আমাদের শরীরে, এবং আমার স্কিনের যে টোটাল টোনিসিটি বা স্কিনের যে স্থিতিস্থাপকতা, এটা মেনটেন করার মূল মানে দায়িত্ব হচ্ছে এপিডার্মিসের। এপিডার্মিসের পরে হচ্ছে আমাদের আরেকটা লেয়ার, সেটা হচ্ছে ডার্মিস। তারপরের যে লেয়ারটা, এপিডার্মিসের পরের যে লেয়ারটা ডার্মিস, এবং তার একদম ভিতরের যে লেয়ারটা সেটার নাম হচ্ছে হাইপোডার্মিস। তো এপিডার্মিস নিয়ে বলতে গেলে এটার মধ্যে হচ্ছে কোনো ধরনের রক্ত চলাচলের যে নালীগুলো আছে আমাদের, এগুলো কিন্তু এপিডার্মিসে থাকে না। এপিডার্মিসের আবার অনেকগুলো মানে এপিডার্মিসেরই আবার 5টা লেয়ার আছে। তো আমি অমরনাথ স্যার যে সবসময় বলেন যে প্র্যাকটিস অফ মেডিসিনে আসলে আমাদেরকে মাস্টার হতে হবে, বিষয়টা এমন না। কিন্তু আমাদেরকে, যেহেতু কমপ্লিকেটেড সময়, এই সময়ে ডিজিজগুলোও কমপ্লিকেটেড, আমাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট যদি আমরা না নিই তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না। তো আমি আশা করি আমার প্রেজেন্টেশনের শেষে আমার এই কথাটার যৌক্তিকতা সবার কাছে অবশ্যই প্রমাণিত হবে, যে আমাদের অবশ্যই একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে এবং গ্রস একটা ধারণা আমাদেরকে রাখতে হবে। তো ইপিডার্মিসের যে 5টা লেয়ার, এটা নিয়ে আমরা বিস্তারিত, প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা কাজ আছে, আমরা বিস্তারিত ওটা নিয়ে আমরা আর আলোচনা করব না। মেইনলি হচ্ছে টোটাল এটা হলো 0.07 টু 0.12 মিলিমিটার পর্যন্ত থিকনেস, এই অংশটাই হচ্ছে আমাদের ইপিডার্মিস। এরপরে হচ্ছে ইপিডার্মিসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে স্কিনে যে কালার, আমাদের শরীরের কেউ ফর্সা, কেউ কালো, বা কেউ শ্যামলা, অথবা দেখা যাচ্ছে কারো শরীর পুরোটাই হচ্ছে মানে কালো, কিন্তু একটা অংশ, যেটাকে আমরা শ্বেত বলি, ভাইটিলিগো, একটা অংশ দেখা যাচ্ছে কালার চেঞ্জ হয়ে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। তো এই যে এটার জন্য মেইনলি রেসপন্সিবল হচ্ছে আমাদের ওই ইপিডার্মিসে একটা কোষ আছে, সেল আছে, যেটার নাম হচ্ছে মেলানোসাইটস। সেই মেলানোসাইটস থেকে এক ধরনের পিগমেন্ট সিক্রেশন হয়, রঞ্জক পদার্থ বা রং, যেটার নাম হচ্ছে মেলানিন। সেই মেলানিনের জন্যই দেখা যাচ্ছে কেউ ফর্সা, কেউ কালো এমন হয়। আবার কারো অ্যাবনর্মালি যদি সেই মেলানিন বা মেলানোসাইট যদি কোনো একটা পার্টিকুলার বিশেষ একটা অংশে যদি মেলানোসাইট ক্ষতিগ্রস্ত হয়, কোনো অসুবিধা দেখা দেয়, ইমব্যালেন্স দেখা দেয়, ইনকোঅর্ডিনেশন দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই যে শ্বেত বা লিওকোডার্মা বা ভাইটিলিগো যেটাই বলি আমরা, এই অবস্থাটা আমাদের দেখা যাবে। ইপিডার্মিসের মেইন কথাই হচ্ছে মেলানোসাইট থাকবে এখানে। তো মেলানোসাইটটা মেলানিন পিগমেন্টের জন্য রেসপন্সিবল, আর মেলানিনের জন্যই হচ্ছে কারো মানে আমাদের স্কিনের কালার, আমাদের মেন টু মেন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালিটির উপর ডিপেন্ড করে কালারটা আমাদের হয়। এরপর হচ্ছে ডার্মিস। এই ডার্মিস যে লেয়ার, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি মানে অনেকগুলো মানে আপনার মেইন কাজগুলো হচ্ছে এই ডার্মিস লেয়ারের মধ্যে থাকে। যেমন আমাদের যে স্নায়ু বা নার্ভ শরীরের মধ্যে, যেটা হচ্ছে আমাদের অনুভূতির জন্য দায়ী বা অনুভূতি মেনটেন করে, সেই নার্ভটা হচ্ছে, নার্ভের যে ইন্ডেক্স মানে নার্ভের একদম শেষ অংশটা হচ্ছে মেইনলি এই ডার্মিসের মধ্যে গিয়ে শেষ হয়, মানে নার্ভ ইন্ডিংসটা ডার্মিসের মধ্যেই থাকে। যদি একদম সুপারফিশিয়াল স্কিন যদি কাটা যায়, আমরা কিন্তু ওই রকম মানে কাটা হালকা কাটা গেলে আমরা খুব বেশি পেইন বা অসুবিধা ফিল করা বা সেন্সেশন বোঝা কঠিন হয়ে যায়। কিন্তু যদি ডার্মিস পর্যন্ত যায়, যেহেতু ইপিডার্মিসটা আসলে থিকনেস খুবই কম, একদম কম, মানে 1 মিলিমিটারও না, সেই জন্য মানে সামান্যতেই দেখা যাচ্ছে ডার্মিস পর্যন্ত চলে যায়, এবং নার্ভ ইন্ডিংস গুলো যেহেতু সেখানে আমরা পেইন বা দেখা যাচ্ছে হিট কোল্ড, গরম ঠান্ডা, জ্বালা, এগুলো আমরা অনুভব করি। এছাড়া হচ্ছে আরেকটি জিনিস আছে ডার্মিসের মধ্যে, সেটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। আমরা জানি যে আমাদের সবার শরীরের মধ্যেই কম বেশি ঘাম হয়। সেই ঘামটা আসলে কিভাবে তৈরি হয়, আমাদের শরীরে একটা গ্ল্যান্ড আছে, গ্রন্থি আছে, সেই গ্রন্থিটা মেইনলি থাকে হচ্ছে এই ডার্মিসের মধ্যে।
সেই গ্রন্থি, যে ওই গ্রন্থির নাম হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, এবং এটা থেকে মেইনলি হচ্ছে আমাদের সোয়েট অথবা পার্সপিরেশন বা ঘামটা মেইনলি সিক্রেশন হয়। সিবেসিয়াস গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড এটাও মানে আরেকটা গ্ল্যান্ড, এটাও আমাদের জাস্ট হচ্ছে ডার্মিসের মধ্যে থাকে। সিবেসিয়াস গ্ল্যান্ডের অনেকগুলো মানে কাজ আছে, এটা নিয়ে আমি একটু বলবো। এরপর হচ্ছে হেয়ার ফলিকল, আমাদের যে শরীরের মধ্যে পশম দেখা যায়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বা পুরো শরীরেই পশম, এই পশমগুলোর মেইন মূল মূল অংশটাই হচ্ছে বা ফলিকলটাই হচ্ছে এই ডার্মিসের মধ্যে থাকে। এবং হচ্ছে ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস মানে হচ্ছে আমাদের যে শিরা উপশিরা গুলো আছে, শিরা বা ধমনী গুলো আছে, যেগুলোকে আমরা আর্টারি অথবা ভেইন বলি, তো এই শিরা এবং ধমনী গুলো এগুলো মেইনলি হচ্ছে এই ডার্মিসের মধ্যে থাকে। সোয়েট গ্ল্যান্ড যেটা আমরা বলেছিলাম, সোয়েট গ্ল্যান্ডের মেইন কাজই হচ্ছে শরীরে থেকে ঘাম তৈরি করা। তা ঘামটা কেন তৈরি হবে? ঘামটা মেইনলি তৈরি হবে হচ্ছে আমাদের বডির টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য, তাপমাত্রাটাকে মেনটেন করার জন্য। যখন শরীর একটু উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, তখন ঘাম বের হয়ে আমাদের শরীরটাকে, তাপমাত্রাটাকে ব্যালেন্স করা হয় এবং শরীরটা ঠান্ডা হয়। ঘামের সাথে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন আপনারা দেখেন আমরা নর্মালি যদি এক্সারসাইজ করি, খেলাধুলা করি, কাজকর্ম করি, তাহলে শরীর থেকে ঘাম বের হয়। কেন ঘাম বের হয়? কারণ ওই সময় শরীর উত্তপ্ত হয়ে যায়, একটু তাপ বেড়ে যায়, উত্তাপ বেড়ে যায়। তো এই উত্তাপ বেড়ে যায়, এজন্যই মানে শরীর থেকে ঘাম বের হয়। ঘামের সাথে শরীরের অনেকগুলো ওয়েস্ট প্রোডাক্ট বা ক্ষতিকারক যেই উপাদানগুলো আছে, এগুলো আমাদের শরীর থেকে বের হয়ে যায়। কিছু পানি আমাদের শরীর থেকে বের হয়ে যায় এবং লবণ আমাদের শরীর থেকে বের হয়ে যায়। তো মেইনলি হচ্ছে ঘামের মাধ্যমে আমাদের শরীরের যে আমরা বলছি তাপমাত্রাটা মেনটেন হয়। এছাড়া দেখা যাচ্ছে কারো শরীরে ঘামে দেখা যাচ্ছে একটু দুর্গন্ধ বেশি হয়, কারো শরীরের ঘামে দুর্গন্ধ কম হয়। এটা কেন হয়? এটা নিয়ে জাস্ট যদি সিম্পলি আমরা দেখি, তা হচ্ছে যারা একটু, আমরা জানি যে সোরিক পেশেন্টের ঘামে তার শরীরের যত ধরনের ডিসচার্জ আছে, সকল ডিসচার্জে ঘাম অতিরিক্ত হয়। কেন? কারণ সোরিক পেশেন্ট গুলো পরিষ্কার পরিচ্ছন্ন না, এরা গোসল করে না, এরা হচ্ছে শরীরে সাবান দেয় না, এরা থাকে হলো নোংরা একটা অবস্থায়। আর সেই নোংরা অবস্থার কারণে তাদের শরীরে বিভিন্ন ধরনের জীবাণু থাকে, ব্যাকটেরিয়া গুলো থাকে, যেই জীবাণুগুলো এই ঘামের সাথে একটা, এটাকে বলে হচ্ছে ডাইজেশন, মানে এই জীবাণুগুলোই ঘামের সাথে একটা বিক্রিয়া বা একটা অবস্থা তৈরি করে, আর সেজন্যই ঘামে দুর্গন্ধ দেখা যায়। এটা একটা বিষয়। তো ঘামে দুর্গন্ধ থেকে কিন্তু আমরা মায়াজমটাকেও কিন্তু বুঝতে পারি। এরপর হচ্ছে আমরা সিবেসিয়াস গ্ল্যান্ডের কথা বলেছি। সিবেসিয়াস গ্ল্যান্ড বলে আরেকটা গ্ল্যান্ড আছে, যেই এটাও ডার্মেসের মধ্যে থাকে। এবং এই সিবেসিয়াস গ্ল্যান্ড নিয়ে আমরা একটা ডিজিজ আজকে যদি সুযোগ পাই আমরা পড়বো। এই জন্য সিবেসিয়াস গ্ল্যান্ডটা একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এটা মেইনলি হচ্ছে এই যে ইপিডার্মিসে আমাদের যে শরীরে পশম আছে, এই পশমগুলোর মূল জায়গাটা বা ফলিকলটা যে জায়গায়, তার পাশেই মেইনলি ওই জায়গা বা তার পাশেই হলো এই সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে। সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যখন কোনো সিক্রেশন হয়, এই সিক্রেশনগুলো, ওই সিক্রেশনগুলো হেয়ার ফলিকল বা এই আমাদের শরীরে যে পশমগুলো, পশমগুলোর যে মানে আপনার ফলিকল আছে, এর মাধ্যমেই শরীর থেকে মেইনলি বের হয়। সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে একটা যে পদার্থ বের হয়, এটার নাম হচ্ছে সিবাম। সিবাম নামক একটা তরল পদার্থ এটা থেকে বের হয়। আর এটার কারণে কি হয়, সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যত বেশি সিবাম বের হয়, ততই দেখা যাচ্ছে স্কিনটা তৈলাক্ত থাকে, স্কিনটা অয়েলি থাকে। আপনারা রেপার্টরিতে স্কিন চ্যাপ্টারে গেলে দেখবেন যে অয়েলি স্কিন, অয়েলি এটা নিয়ে আমাদের অনেকগুলো মেডিসিন আছে। থুজা, নেট্রামিওর, থুজা মনে হয় ফার্স্ট গ্রেডে, নেট্রামিওর সেকেন্ড গ্রেডে মেবি, আরো অনেকগুলো ওষুধ আছে, থার্ড গ্রেডে অনেকগুলো ওষুধ আছে। তাহলে এই যে অয়েলি কেন হয়? অয়েলি হওয়ার জন্য মেইন রেসপন্স মানে মেইনলি দায়ী হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন। তো সিবেসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন যত বেশি হবে, তত স্কিনটা হচ্ছে অয়েলি হবে বা তৈলাক্ত হবে। এছাড়া আমরা হাইপোডার্মিস যেটা আছে, হাইপোডার্মিস একদম ভিতরের যে লেয়ারটা, সেটাই হচ্ছে হাইপোডার্মিস। তো হাইপোডার্মিসের মেইন কাজ কি?
হাইপোডার্মিসের মেইন কাজ হচ্ছে, হাইপোডার্মিসে থাকে হচ্ছে সব ফ্যাট, চর্বি। আমাদের শরীরকে মেইনলি হচ্ছে একটা তাপমাত্রা মেনটেন করার জন্য শরীরে আমাদের স্কিনের নিচে একটা একটা কি বলবো কুশন টাইপের, কুশন টাইপের মানে শরীরটাকে গরম রাখার জন্য জাস্ট হচ্ছে এই হাইপোডার্মিসে অনেক ফ্যাট গুলো এখানে মেইনলি জমে, ফ্যাট জমে থাকে। যার শরীরে যত বেশি ফ্যাট তার শরীরে উত্তাপও তত বেশি, এরকমই আমরা জানি, যদি হরমোনাল কোনো ডিস্টারবেন্স না থাকে। অনেক সময় হরমোনের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, উত্তাপ থাকে, অথবা আরো অন্যান্য অনেক রোগেই শরীরের তাপমাত্রা বাড়তে পারে। এরপর হচ্ছে এই মেইনলি এখানে হচ্ছে ফ্যাট থাকে, ফ্যাটের মেইন কাজই হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রাটাকে মেনটেন করা। এরপর হচ্ছে আমাদের এই স্কিনের ফাংশনস, কি কি কাজ করে স্কিন, আমরা মোটামুটি বলে ফেলেছি, তারপরও একটু আবার বলি, এখানে একটু প্রত্যেকটা আবার একসাথে বলি। মেইনলি হচ্ছে এটা আমাদের শরীরের জন্য একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার, শরীরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা সেক, একটা হচ্ছে আবরণ। কেমন নিরাপত্তা? কোনো মেকানিক্যাল ইনজুরি হোক, থার্মাল যে তাপমাত্রা মেনটেন করা হোক। মেকানিক্যাল ইনজুরি বলতে কি, মনে করেন আপনার স্কিনের নিচে হলো, স্কিন টোটাল যে 3টা লেয়ার এর নিচেই হলো বোন গুলো আছে, পেরিওস্টিয়াম বা তারপরে হচ্ছে বোন। এখন কথা হচ্ছে যদি স্কিন না থাকতো তাহলে সর্বপ্রথমই বনে অ্যাটাক বা বনে আঘাত লাগলে কি হতো, বোনটা ইনজুরি হইতো। তাহলে এই বোনকে প্রোটেকশনের জন্য স্কিনটা কিন্তু একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, পাশাপাশি তাপমাত্রার জন্য স্কিন অবশ্যই একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে ইনজুরি, ইনজুরির জন্য। এছাড়া হচ্ছে যদি স্কিন না থাকতো তাহলে আমাদের শরীর থেকে যে জলীয় অংশগুলো আছে, পানি আছে, এটা অতিরিক্ত পরিমাণে আমাদের শরীর থেকে চলে যেত, যার ফলে আহ, যার ফলে কি হতো, তাপমাত্রা যদি পানি বেশি চলে যায় তাহলে ডিহাইড্রেশনের প্রবলেম হবে, পেশেন্ট দেখা যাচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে এবং পেশেন্ট শকে যাবে, মারা যাবে। এছাড়া হচ্ছে আমরা রোদে অনেক কাজ করি, আমরা জানি যে রোদের মধ্যে যে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থাকে, এই আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটা ডিরেক্টলি আমাদের শরীরকে সেভ করে, এবং রোদে আমাদের শরীরের যে অংশটা হচ্ছে রোদে বেশি এক্সপোজ করে, রোদে বেশি দৃশ্যমান থাকে, সেই অংশের একদম উপরের স্কিনের যে ইপিডার্মিস এর মধ্যে কিছু কোষ ডেথ হয়ে যায়, মরে যায়, যার ফলে দেখা যাচ্ছে এখান থেকে আস্তে আস্তে করে ওই কোষগুলো উঠে যায়, নতুন করে কোষ তৈরি হয়, এই কাজগুলো হয়। তাহলে রোদ থেকে আমাদের শরীরকে প্রোটেকশন দেয়। এছাড়াও দেখা যাচ্ছে আমাদের এগুলোই মেইনলি কাজ। তারপরে ভিটামিন প্রোডাকশনের জন্য, রোদ থেকে যে ভিটামিন প্রোডাকশন হয় ভিটামিন ডি, সেটার জন্য আমাদের স্কিন কাজ করে। এরপরে আমরা কিছু স্কিনের যেই কমন ডিজিজ গুলো আছে এগুলো সম্পর্কে জাস্ট হলো আমরা নামগুলো জানবো, পরে একটা একটা করে আমরা স্কিন ডিজিজ আসলে একটা বড় একটা চ্যাপ্টার, আপনারা জানেন অনেকগুলো রোগ এখানে আছে, যে সকল রোগের প্রতিনিয়ত আমরা চিকিৎসা করি। যেহেতু আমরা প্রতিনিয়ত এই স্কিন ডিজিজ নিয়ে, এবং হচ্ছে আমাদের কাছে অনেক এলোপ্যাথি ডক্টরও দেখা যাচ্ছে স্কিন ডিজিজের পেশেন্ট আমাদের কাছে পাঠায়, এবং অনেক মানুষের মধ্যে একটা প্রচলিত একটা কথা আছে যে চর্মরোগ স্থায়ীভাবে নির্মূল হয় হোমিওপ্যাথির মাধ্যমে। সেজন্য আমরা অনেক পেশেন্ট স্কিনের ডিজিজের অনেক পেশেন্ট আমরা দেখি। তো সেজন্য আমরা এটা নিয়ে বিস্তারিত আস্তে আস্তে করে সবগুলো ডিজিজ আমরা স্টেপ বাই স্টেপ আমরা পড়বো, চেষ্টা করব যত সময় লাগে। যেমন আমাদের এখানে একজিমা, সোরিয়াসিস, স্কিনে অনেক সময় দেখা যাচ্ছে ড্যান্ড্রাফ বা খুশকি, যেটাকে সিবোরিয়া বা সিবোরিক ডার্মাটাইটিস নামে, সেবোরিয়া নামে আমাদের রেপার্টরিতে আছে। একনি, একনি একটা কমন প্রবলেম, যে ব্রন যেটাকে আমরা বলি, হ্যাঁ, স্কিনে ফোড়া হয়। ওয়ার্স তো কমন, যেটা আছিল। তার এছাড়া হাইভস আছে, আর্টিকেরিয়া বা আমবাত আছে, রিংওয়ার্ম বা দাঁত আছে, স্ক্যাবিজ আছে। এভাবে করে অনেক রোগ আছে যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের র্যাশ, ডার্মাটাইটিস, সেলুলাইটিস, হ্যাঁ অনেকগুলো আছে, অনেকগুলো আছে। তো আমরা একটা একটা করে আমরা পড়বো। এরপর হচ্ছে আমাদের স্কিনের কিছু কার্সিনোমা বা ক্যান্সার টাইপের কিছু বিষয় আছে, যেমন স্কিনে মেলানোমা আছে। হ্যাঁ, স্কিনে মেলানোমাটা কি, সেটা হচ্ছে একটা ক্যান্সার, স্কিন ক্যান্সার।
আমরা যে মেলানোসাইট বা মেলানোসাইট বা স্কিনের কোষের কথা বলেছিলাম, সেই জায়গায় মেইনলি সেই মানে কোষগুলো কমপ্লিটলি ড্যামেজ হয়ে যাওয়া, মেলানোমা, বেজাল সেল কার্সিনোমা আছে স্কিনের, এগুলো নিয়ে আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ পড়বো। স্কোয়ামাস সেল কার্সিনোমা আছে, এগুলো নিয়ে আমরা পড়বো। যদিও আমার বন্ধু পাশাপাশি আমাদের স্যার আরিফ ক্যান্সার নিয়ে বলেছেন, তারপর আমরা স্কিন চ্যাপ্টারে যতগুলো ডিজিজ আছে এগুলো পাশাপাশি স্কিনের যে ক্যান্সার গুলো আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে স্টেপ বাই স্টেপ পড়বো। তো আমরা এখানে শুরু করার সাথে সাথে আমরা জেসি বার্নেট, ডক্টর জেমস কম্পটন বার্নেট, ওনার একটা মানে ওনার স্কিন ডিজিজের উপরে একটা বই আছে, অনেকের কাছে বইটা আছে, অনেকেই পড়েন। তো উনি একটা কথা বলেছেন, সেই কথা দিয়ে আমরা শুরু করতে মানে আমরা শুরুতেই ওই কথাটা বলতে চাই। উনি বলেছেন যে when a person's skin becomes diseased the roots have got down on the clay। মানে আমরা তো দেখি যে স্বাভাবিকভাবে এই যে মনে করেন এটার সাথে কিন্তু এটা অনেক বড় কথা, অনেক ভারী একটা কথা বলেছেন। এটা স্বাভাবিকভাবে বুঝতে হলে আপনাকে হোমিওপ্যাথিক চোখ থাকলেই বুঝতে পারবেন উনি কি বলতে চাইছে। আমরা স্বাভাবিকভাবে দেখি যে অনেক স্কিন ডিজিজের রোগী আমাদের কাছে আসে এবং স্বাভাবিকভাবে একটু চুলকায়, একটু দাঁত বা একটু অ্যালার্জি বা একটু এই ইরাপশন দেখা গিয়েছে। আর স্বাভাবিকভাবে মানুষ কি করে, প্রথমে গিয়ে ফার্মেসি অথবা হকার বিভিন্ন জায়গা থেকে একটা মলম নিয়ে উপরে লাগিয়ে দেয়। তাহলে উপরে যখন লাগিয়ে দিচ্ছে, জিনিসটা উপরে দিয়ে কিছুটা ভালো হলেও বার্নেট বলেছেন আসলে এটার শিকড় অনেক গভীরে, অনেক গভীরে। তো সেজন্যই জাস্ট হচ্ছে উপরে দিয়ে ভালো হলেই আসলে কিন্তু কমপ্লিটলি পেশেন্ট ভালো হচ্ছে না। এবং এটা প্রতিনিয়ত আমরা আমাদের প্র্যাকটিসে দেখতেছি, একটা পেশেন্ট মলম দিয়ে কিছুটা মানে ভালো লাগলেও আলটিমেটলি সে আবার ফিরে আসতেছে। আর এই মলমের যে কি নেগেটিভ ইফেক্ট সেটা নিয়েও আমরা আজকে একটু কথা বলবো। আজকে মেইনলি আমরা হচ্ছে স্কিনের কোনো ডিজিজ না বলে এমনি একটু আলোচনা করি। সেই বিষয়টা আমরা একটু দেখি। আমরা এই যে হোমিওপ্যাথিক ফিলোসফি স্কিনের এই ডিজিজের ব্যাপারে কি বলে। এই যে আমরা বলছি যে মলম, অয়েন্টমেন্ট বা ট্যাবলেট, হ্যাঁ, বা কখনো দেখা যাচ্ছে ইনজেকশন ইউজ করা হয়, এগুলো দিয়ে দেখা যাচ্ছে এই স্কিনের প্রবলেমগুলোকে সাপ্রেস করা হয়, চাপা দেওয়া হয়। আর এই চাপা দেওয়ার ফলে কি হচ্ছে, চাপা দেওয়ার ফলে দেখা যাচ্ছে এই স্কিন ডিজিজটা সাপ্রেসড হয়ে যাচ্ছে, চাপা পড়ে। এটা দেখা যাচ্ছে আমাদের শরীরের যে ডিপার লেভেল, আমাদের যে ভাইটাল যে অর্গানগুলো আছে এই অর্গানগুলোকে অ্যাটাক করছে। সেটা মাইজমেটিক বিষয়ে দিক থেকে এক্সপ্লেন করলে দেখা যাচ্ছে যখন সোরার সাথে আদার্স, যেমন যদি সিফিলিস মায়াজমের যদি মিশ্রণ হয়, তখন দেখা যাচ্ছে ভাইটাল অর্গানগুলোকে একেবারে ড্যামেজ করে দিচ্ছে বা একেবারেই ডিস্ট্রাকটিভ একটা কন্ডিশন তৈরি করছে। আচ্ছা, আমরা হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে মেইনলি আমরা কি করি, আমরা তো স্বাভাবিকভাবে এনার্জি লেভেলে কাজ করি, বডির যে কন্ডিশনটাকে, ভাইটাল ফোর্সটাকে স্টিমুলেট করার মাধ্যমে আমরা মেইনলি ডিজিজটাকে ভালো করি। সেক্ষেত্রে এটা আমাদের এলোপ্যাথিক যে কনসেপ্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি ইনফ্লামেটরি, এটা তো অবশ্যই আপনারা জানেন। অমরনাথ স্যার সবসময় বলেন যে দেখা যাচ্ছে আমরাও কিন্তু এই যে আমরা বলি, বক্তব্য দিই যে আপনি এলোপ্যাথিক ওষুধ খাচ্ছেন, এতে তো আপনার রোগটা সাপ্রেস হয়ে যাচ্ছে। আমরা কি করি, আমরা যদি দেখি আমাদের অনেক কেস আমরা নিজেরাও কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে আমরা কিন্তু সাপ্রেস করে দিচ্ছি। এটার সাথে আপনারা একমত হবেন। আমার এখানে নেট চলে আসছে, কারেন্ট চলে আসছে, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করলে ভালো হবে। জি, আমি অলরেডি জয়েন করে ফেলেছি। তো বিষয় হচ্ছে আমরা কি করছি। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে তো?
সুমাইয়া ম্যাডাম, আমার কথা শোনা যাচ্ছে এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে? না হ্যাঁ, স্ক্রিন দেখা দেখতে যাচ্ছে? পাচ্ছি স্ক্রিনটা একটু ঘোলা ঘোলা আসতেছে, কিন্তু আপনাকে মানে শুনতে পাচ্ছি ঠিকভাবে। স্ক্রিনের মধ্যে শেড স্ক্রিন আসতেছে আরেকটা কিছু। স্ক্রিনের মধ্যে শেড হ্যাঁ, এখন আসতেছে, ঠিক আছে, হ্যাঁ। এখন ঠিক আছে। জি, এখন ঠিক আছে। হ্যাঁ, জি। তো আমি বলছি যে আমাদের এই যে গ্রুপের মেইন যে উদ্দেশ্য, হ্যাঁ, আপনার আমি দেখি প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আমাদের অনেক গ্রুপেই ডিসকাশন হয়, সবাই আসলে চেষ্টা করে। আমি আলটিমেটলি মনে করি এজ এ হোমিওপ্যাথ সবার আসলে মেইন টার্গেট হচ্ছে একটাই, যে হোমিওপ্যাথিক যে চোখ তৈরি করা। কিন্তু হোমিওপ্যাথিক যে আমাদের হোমিও দর্পণ গ্রুপের মেইন টার্গেটই হচ্ছে এটা। তো আমাদের সাপ্রেশন, এলিয়েশন, কিউর, এটা নিয়ে কিন্তু আমাদের অমরনাথ স্যার রেগুলারই বলেন। তো সেই একটা মানে যেহেতু আমরা এই স্কিন ডিজিজটা হচ্ছে সাপ্রেশনের সবচেয়ে বেশি সুযোগ থাকে, সেই বিষয়টা নিয়ে আমি বলছি। আমরাও কিন্তু অ্যাজ এ হোমিওপ্যাথিক ডক্টর, আমরাও কিন্তু ইনএপ্রোপ্রিয়েট সিলেকশনের মাধ্যমে কিন্তু আমরাও দেখা যাচ্ছে, ইভেন আমাদের হোমিওপ্যাথি ডক্টররা তো মার্শাল্লাহ মলমও ইউজ করে। শুধু কি মলম ইউজ করে, আরো কত কিছু ইউজ করে, এলোপ্যাথিক ঔষধ দিয়ে দেয়। আমি বলতে দ্বিধা নেই, এলোপ্যাথিক আমাদের ডক্টররা এমনও করে, আমার জানা মতে কিছু আছেন এলোপ্যাথিক ঔষধ গুঁড়ো করে পুড়িয়ে বানিয়েও দিয়ে দেয়। আর মলম তো দেয়নি, আমাদের কাছে মলম সহ নিয়ে আসে এবং বলে। তো এই হলো আমাদের অবস্থা। তাহলে আমরা আসলে কি করতেছি? তো যারা আসলে এই সিস্টেমে ট্রিটমেন্ট করতেছে তাদের ব্যাপারে হ্যানিম্যানের দৃষ্টিভঙ্গি কিন্তু ক্লিয়ার। তো আমরা কেয়ারফুল হব, আমরা হোমিওপ্যাথিক প্রিন্সিপাল আলো মেনটেন করে ট্রিটমেন্ট করব। আমরা যদি না পারি সেটা আমরা করব না, আমরা ছেড়ে দিব। যেটা আমাদের অমরনাথ স্যার আমাদের একটা বিষয়ে ওই দিন আমরা চন্দন কাঠের কথা যে আলোচনা হয়েছে ওই দিন স্যার বলেছেন যে আমরা যদি দেখি যে না এটা আমার আয়ত্তের বাইরে বা আমি পারছি না, তখন আমি পেশেন্ট রেফার করে দিব, আমি কেন অন্য কিছু ব্যবহার করব। তো সেটাই বিষয়। এরপর হচ্ছে আমাদের এই এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, যে এই যে সাপ্রেশন আমরা করছি, হ্যাঁ, এই সাপ্রেশনের ফলে আসলে কি প্রবলেম হচ্ছে, কি ইফেক্ট হচ্ছে। স্কিন ডিজিজ সাপ্রেশনের কারণে আমরা বলেছি যে এটা বডির যে ডিপার পার্টে চলে যাচ্ছে, বডির ভাইটাল অর্গানগুলোকে অ্যাটাক করছে, আদার্স যে শরিক মায়োজোমের সে অন্য মায়োজোমগুলোর কম্বিনেশনের মাধ্যমে। এবং এটা কিভাবে হচ্ছে, আমরা যে টপিক্যাল ক্রিম, স্কিনে যে টপিক্যাল ক্রিম ব্যবহার করা হয় মূলত এইভাবেই হচ্ছে। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, যেমন যদি এজমা, অ্যালার্জি, একজিমা, এই তিনটা কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। যদি আপনি এজমাকে যদি সাপ্রেস, আপনার একজিমাকে যদি সাপ্রেস করা হয়, তাহলে কিন্তু পেশেন্ট একজিমা থেকে আস্তে আস্তে এজমার দিকে কিন্তু ওই পেশেন্টটা টানবে। এজন্য আমাদের কাছে পেশেন্ট আসলে, আমরা কিন্তু এজমার পেশেন্ট আসলে আমরা অবশ্যই, আমরা তো যে কোনো পেশেন্টকে আমরা জিজ্ঞেস করি পাস্ট হিস্ট্রি নিই। তো পাস্ট হিস্ট্রি নেওয়ার পেছনে এটা একটা উল্লেখযোগ্য কারণ। আমরা এরকম দেখেছি অনেক। আমার কাছে কয়েকদিন আগে একটা পেশেন্ট এসেছে, জাস্ট এটা যেহেতু প্রাসঙ্গিক আমি বলতে চাই। পেশেন্ট আসছে হলো তার কানের মধ্যে সমস্যা হলো কমপ্লিট ডিফনেস, সে কানে শুনে না। আমি প্রথম ভিজিটে তার মেন কারণ বাহিরই করতে পারিনি। সেকেন্ড ভিজিটে যখন আসছে, তাকে আমি আবার জিজ্ঞেস করা শুরু করছি। আমার কাছে মনে হচ্ছে কোনো একটা প্রবলেম রয়ে গেছে, আমি মানে অ্যাকুরেট বিষয়টা আমি জানতে পারিনি। আমি আবার জিজ্ঞেস করতে করতে, অনেক সময় জিজ্ঞেস করতে করতে পেশেন্ট আমাকে হিস্ট্রি মানে বলল যে উনি এরকম হচ্ছে ওনার এই শরীরে চুলকানি হয়েছিল, উনি একজন কর্নেল মেবি এমবিবিএস একজন কর্নেল ডক্টর, ওনাকে দেখিয়েছেন। দেখানোর পরে উনি কিছু ওষুধ দিয়েছেন, ওষুধ দেওয়ার পরে ওনার স্কিন ডিজিজ ভালো হয়ে যাওয়ার পর থেকে ওনার হলো ডিফনেস চলে আসছে, কানে উনি শুনে না, কানে শোনা বন্ধ হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমরা যদি দেখি যে আসলে অনেক সময় আমাদের হোমিওপ্যাথিক ডক্টররা তারা কি ওষুধ দিয়ে চিকিৎসা করেছেন সেটাও কিন্তু আমাদের হিস্ট্রি নিতে হবে। যে আপনি জিজ্ঞেস, যদি আপনি কোনো এলোপ্যাথিক ওষুধ খেয়েছেন কিনা এটা জিজ্ঞেস করার সাথে সাথে আপনি এর আগে কি রোগ হয়েছে, কি ওষুধ খেয়েছেন, হ্যাঁ, কোন ডক্টরের কাছে গিয়েছেন, অমুক ডাক্তার, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি এখানে উনি আপনাকে কি ধরনের ওষুধ দিয়েছেন এটা আমাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে
কারণ আমি তো প্রথমেই বলেছি, আমাদের ডক্টররাও কিন্তু যে কাজগুলো করে এগুলোর জন্য আমাদেরকে সতর্ক হতে, মানে আমাদের যারা আমরা ভালো ডক্টর হতে চাই, পেশেন্টের আমরা হোমিওপ্যাথিক কিউর করতে চাই, তাদেরকে আরো বেশি কেয়ারফুল হতে হবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে স্কিন ডিজিজ সাপ্রেশনের কারণে, এটা বার্নেট, এগুলো ম্যাক্সিমাম ইনফরমেশন হচ্ছে এই জেসি বার্নেটের বই থেকে। সরি। তো জেসি বার্নেট আরেকটা কেস বলেছেন যে স্কিন ডিজিজ সাপ্রেশনের পরে পেশেন্টের অ্যানজাইনা পেক্টোরিস হয়েছে। এটা উনি তার ডিজিজ অফ দ্য স্কিন এই বইতে উনি বলেছেন। অ্যানজাইনা পেক্টোরিস কি? অ্যানজাইনা পেক্টোরিস হচ্ছে আমাদের যে হার্ট আছে, হার্টের মাসেলগুলোর মধ্যে পেইন, যেটাকে আমরা স্টেবল অ্যানজাইনা অথবা আনস্টেবল অ্যানজাইনা বলি, তো সেটাই অ্যানজাইনা পেক্টোরিস। তো অ্যানজাইনা পেক্টোরিস বা স্টেবল অ্যানজাইনা, এটার আসলে প্রগনোসিস কি? এটা এই জন্যই বলছি যে আমাদেরকে জানতে হবে প্রগনোসিস কি। স্টেবল অ্যানজাইনা পেশেন্টের কিন্তু প্রগনোসিস, আপনারা জানেন যে হার্টের মাসেল, শরীরের অনেক জায়গায় অনেক মাসেল কিন্তু রিজেনারেট করে, নতুন করে তৈরি হয়, কোষগুলো নতুন করে তৈরি হয়। আমরা জানি লিভারের কোষ নতুন করে তৈরি হয়, ফুসফুসের কোষ নতুন করে তৈরি হয়। হার্টের কোষ কি নতুন করে তৈরি হয়? ব্রেনের কোষ কি নতুন করে তৈরি হয়? না। একটা কোষ যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে এটাই তার নেক্সট, মানে এই কোষটা ড্যামেজ হওয়ার মাধ্যমে কি হচ্ছে, এখানে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, আর সেই কোষটা যখন ড্যামেজ হয়ে যাচ্ছে, তাহলে সেখানে হচ্ছে পেইন, পাশাপাশি হচ্ছে নেক্রোসিস, পচে যাচ্ছে। যখন ব্লাড সাপ্লাই থাকছে না, মানে নিউট্রিশন পাচ্ছে না, সে তার নিজের প্রয়োজনীয় যে ভিটামিন, নিউট্রিয়েন্টস, এগুলো পাচ্ছে না, কোষটা নষ্ট হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। একটা কোষ ড্যামেজ হয়ে গেলে কি হবে? টোটাল হার্টের যে কন্ডাক্টিং সিস্টেম, এটা ক্ষতিগ্রস্ত হবে। আস্তে আস্তে এই পেশেন্টটার হার্ট, মানে আরো সেল ড্যামেজ হবে এবং এই পেশেন্ট হার্ট ফেল করবে, প্রবলেম দেখা দিবে। তাহলে স্কিন ডিজিজ একটা মানুষকে কিভাবে মৃত্যুর দুয়ারে নিয়ে যায়, সেটা আমরা এই কেসটা, এরকম কেস নিয়ে থেকে আমরা বুঝতে পারি। আমরা রবিন মার্ফির একটা কেস, আমরা উনি একটা কথা বলেছেন এরকম স্কিন ডিজিজ সাপ্রেশনের রেজাল্ট নিয়ে। উনি বলেছেন যে স্কাল্পে, মানে মাথার মধ্যে, একটা পেশেন্টের মাথার মধ্যে ইরাপশন হয়েছে, চুলকানি, ইরাপশন বা ফুসকুড়ি, হ্যাঁ হয়েছে, খোসপাসরা হয়েছে। এটাকে দেখা যাচ্ছে যখন অয়েন্টমেন্ট দিয়ে, লোকাল টপিক্যাল ক্রিম বা অয়েন্টমেন্ট বা মলম দিয়ে যখন ভালো করা হয়েছে, তখন এই পেশেন্টটার কি হয়েছে, ইনসেনিটি ডেভেলপ করেছে, মানে পেশেন্টটা পাগল হয়ে গিয়েছে। তাহলে দেখেন, পেশেন্টটা পাগল হয়ে গিয়েছে। তার তো আপনার ইরাপশন দীর্ঘদিন থাকলেই বা কি হইতো, কিন্তু তার ইরাপশন ভালো করতে গিয়ে পেশেন্টই পাগল হয়ে গেল, তাহলে তার লাইফটাই শেষ হয়ে গেল। শুধু তা না, উনি আরো বিষয় বলেছেন যে এভাবে স্কিন ডিজিজ সাপ্রেশনের কারণে দেখা যাচ্ছে সায়াটিক পেইন, ফেসিয়াল নিউরালজিয়া, মাথা ব্যথা, এই বিষয়গুলো তৈরি হয়, এবং সেটা ম্যাক্সিমাম টাইমেই এলোপ্যাথিক মেডিসিনের মাধ্যমে, সাপ্রেশনের মাধ্যমে এটা হয়, বা যে কোনো সাপ্রেশনের মাধ্যমে এটা হতে পারে, হোমিওপ্যাথিক সাপ্রেশন হোক, এলোপ্যাথিক হোক। তাহলে আমরা স্কিন ডিজিজের যদি ট্রিটমেন্ট করতে চাই, একটা বিষয় আমি একটু বলি। স্কিন ডিজিজের ট্রিটমেন্ট করতে চাইলে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে পেশেন্টের কমপ্লিটলি কেস টেকিং। আমরা শুধু একটা লক্ষণ, একটা লোকাল একটা লক্ষণ কি, আপনার চুলকানি, চুলকানি কি, ড্রাই চুলকানি, এটা দিয়ে সালফার দিয়ে দিচ্ছে, দিচ্ছে না, অনেকেই দিচ্ছে। না হলে এত পেশেন্ট কিভাবে দেখছে? অনেকে আছে 50টা, 60টা, 100টা, 200টা করে পেশেন্ট দেখতেছে, কেন, কিভাবে সম্ভব? হ্যাঁ, চুলকানি থেকে দেখা যাচ্ছে আপনার গ্লুটিনাস ডিসচার্জ বা স্টিকি ডিসচার্জ আসতেছে, দিয়ে দিচ্ছে গ্রাফাইটিস। তাহলে আমরা থরো কেস টেকিং করতে হবে পেশেন্টের, ফিজিক্যাল এক্সামিনেশনটা খুবই জরুরি। স্কিনের অ্যাপিয়ারেন্সটা দেখতে হবে, স্কিনটা দেখতে কি রকম, তার কালার কেমন। হ্যাঁ, কালার থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি। যেমন কালার, আপনি দেখছেন স্কিনের মধ্যে ছোট 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 লাল লাল দাগ, তাহলে এটা হচ্ছে পারপিউরা হিমোরেজিকা। আপনি পারপিউরা হিমোরেজিকা দিয়ে আপনি রেপার্টরিতেও দেখবেন যে পারপিউরা হিমোরেজিকা নামে একটা রুব্রিক আছে। নোডিউল, নোডিউল কি? স্কিনের, মানে স্কিন দেখে আপনি নোডিউল এটা বুঝতে হবে, নোডিউল কি এটা আমি আলোচনায় আসবে। ম্যাকিউল, পেপিউলস বা রেড র্যাশ, হ্যাঁ, এগুলো আমরা কালার, অ্যাপিয়ারেন্স দেখে বুঝতে পারবো। ডিসচার্জ,
আমরা ডিসচার্জ দেখব। কালার, ডিসচার্জ, ডিসচার্জটা কি কি ধরনের মানে সিক্রেশন হয় এটা আমরা দেখব। যদি দেখি যে হলুদ, হ্যাঁ ঠিক হলুদ সিক্রেশন, তাহলে অনেক মেডিসিন আছে, তার মধ্যে হাইড্রাস্টিস আছে, আমরা হাইড্রাস্টিসের কথা চিন্তা করতে পারি, আর অনেক মেডিসিনই আছে। যদি দেখি মধুর মতো চটচটে ডিসচার্জ, আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করতে পারি, কিন্তু গ্রাফাইটিস ছাড়া অন্য মেডিসিন নাই, অবশ্যই আছে। সালফার আছে, আমরা তো জানি সালফার মানে ড্রাই চিন, সালফার আছে, নেট্রামিউর আছে, আর অনেক ওষুধই আছে। তাহলে যদিও গ্রাফাইটিস ফার্স্ট গ্রেডে, সালফার নেট্রামিউর সেকেন্ড গ্রেডে। এরপর হচ্ছে সেন্সেশন, আমরা সেন্সেশন দেখব যে স্কিনের এই যে তার প্রবলেমের সাথে সেন্সেশনের সাথে সম্পর্ক আছে। তাহলে আমরা কালার, ডিসচার্জ, সেন্সেশন, পাশাপাশি কনসিস্টেন্সি। হ্যাঁ, এখন আমরা দেখি যে স্কিনটা মোটা হয়ে হার্ড হয়ে গেছে, রাফ হয়ে গিয়েছে, এটা আমাদের মেডিসিন আছে না? আছে, অবশ্যই আছে। আপনার স্কিন একদম পাতলা হয়ে গিয়েছে, সেটারও কিন্তু। তাহলে এই যে কনসিস্টেন্সি, স্কিনের কনসিস্টেন্সি আমরা দেখব। আর এই সেন্সেশনের সাথে সেন্সেশনটাকে কোয়ালিফাই করব আমরা মোডালিটি দিয়ে। আপনি সেন্সেশন, সাপোজ বার্ন হচ্ছে, তাহলে বার্ন কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি কারণে হচ্ছে, হ্যাঁ কোনো টাইমের সাথে সম্পর্ক আছে কিনা। ওয়াশিং মানে আপনি ধুইলে বার্ন হচ্ছে, আপনি গোসল করলে বার্ন হচ্ছে, হিট বা তাপ লাগলে, বিছানার উত্তাপে বার্ন হচ্ছে, আপনি দিনের বেলা যখন বাইরে আপনি হাঁটাচলা করেন তখন বার্ন হচ্ছে, শীতকাল, গরমকাল, হ্যাঁ এগুলোর মাধ্যমে যদি বার্ন হয় কিনা। জাস্ট হলো এই বিষয়গুলোকে আমরা এইভাবে করে টু দা পয়েন্টে আমরা পেশেন্টের খুব ভালোভাবে কেস টেকিং করবো, হিস্ট্রি নিব। এরপর হচ্ছে একটি বিষয় হচ্ছে স্কিন ডিজিজের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমাদের জন্য ডিসচার্জ এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিসচার্জ, ডিসচার্জ মানে হচ্ছে এটা আমাদেরকে জিজ্ঞেস করতেই হবে ডিসচার্জ আছে কি নাই, এবং ডিসচার্জটা কি ধরনের। এমন হতে পারে, আমি বলেছি যে ডিসচার্জটা হতে পারে হচ্ছে ডিসচার্জের সাথে যে মানে যে পানি বা তরল পদার্থটা বের হয় সেটার সাথে হয়তো রক্ত থাকে। তাহলে আমরা স্বাভাবিকভাবে যদি রক্ত থাকে, হ্যাঁ করোসিভ থাকে, রক্ত থাকে, তাহলে রক্ত থাকলে আমরা স্বাভাবিক বুঝবো যে এটা সিফিলিটিক পেশেন্ট, এবং সেই ক্ষেত্রে আমরা মেডিসিনটা ওইভাবে করে দিব। ক্লিয়ার হতে পারে, একদম মানে পানির মতো হতে পারে, হানি লাইক মানে আমরা বলছি মধুর মতো চটচটে হতে পারে, করোসিভ একেবারেই হচ্ছে ঝাঁঝালো হতে পারে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা দেখব, এবং সেক্ষেত্রে আমরা কিছু রুব্রিক এখানে একটু দেখতে চাই। আপনি ম্যাথমেটিক্যাল রেপার্টরি খুললে কিন্তু এগুলো আপনি পাবেন। যেমন স্কিন ইরাপশন, স্কিনে যাওয়ার পরে যখন আপনি দেখবেন স্কিনে আমরা এই যে ডিসচার্জ গুলো আমরা দেখবো হচ্ছে স্কিনে আমরা ইরাপশনে যাব, ইরাপশনে যাব স্কিন ডিজিজের যে কোনো ব্যাপারেই আমরা স্কিনে গিয়ে ইরাপশনে যাব। ইরাপশন থেকে ডিসচার্জিং, ডিসচার্জটা কিরকম, যদি হানি লাইক হয়, গ্রাফাইটিস হচ্ছে ফার্স্ট গ্রেডে। স্কিন ইরাপশন, ডিসচার্জিং, স্ক্র্যাচিং আফটার, আপনি জাস্ট হলো চুলকানির পরে, ভালোভাবে চুলকানির পরে হচ্ছে আপনার ডিসচার্জ আসতেছে, এবং সেটা গ্রাফাইটিস, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, রাস্টক্স, এগুলো সবই হচ্ছে ফার্স্ট গ্রেডে। তাহলে ফার্স্ট গ্রেডে এই মেডিসিনগুলোর প্রত্যেকটার আবার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিন্তু আমাদেরকে জানতে হবে ট্রিটমেন্ট করার জন্য। প্রত্যেকটার আলাদা আলাদা করে যদি আমরা ডিফারেন্স জানি, কম্পারিজন জানি, পার্থক্য জানি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এরপর হচ্ছে যদি স্কিন ইরাপশন, ডিসচার্জিং যদি ময়েস্ট হয় এবং ব্লাডি যদি হয়, ব্লাডি যদি রক্ত আসে সাথে, ফার্স্ট গ্রেডে ক্যান্টের রেপার্টরিতে কোনো মেডিসিন নাই, সেকেন্ড গ্রেডেও নাই, থার্ড গ্রেডে কয়েকটা মেডিসিন আছে, অ্যান্টিমপ্রোট, ক্যালকেরিয়া কাপ, কার্সিনোসিন, প্রোটেলা সলিডাস, ল্যাকেসিস, মার্কসল, নাক্সবো, এগুলো আছে। এরপর হচ্ছে স্কিন ইরাপশন, ড্রাই ব্লিডিং, স্ক্র্যাচিং আফটার, এটাতেও অনেকগুলো ওষুধ আছে। এরপর হচ্ছে আমরা অনেক সময় দেখি যে স্কিনের প্রবলেম নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে, এর মধ্যে কিছু আসে হলো আপনার অ্যাকিউট কমপ্লিকেশন নিয়ে, যেমন অ্যাকিউট মনে করেন পেশেন্টটার স্কিনটা পুড়ে গিয়েছে, বা অ্যাক্সিডেন্ট করার কারণে ইনজুরি হয়েছে, কেটে গিয়েছে, থেতলানো, ইকাইমোসিস বা ব্রুইজিং বা কালো হয়ে গিয়েছে স্কিনটা। তো স্কিনের এই ধরনের কিছু অ্যাকিউট কন্ডিশন নিয়ে আমাদের কাছে আসে, তো আমরা এই পেশেন্টগুলো ট্রিটমেন্ট করব কিন্তু অ্যাকর্ডিং টু কজেশন, আমরা পেশেন্টকে সহজভাবেই ট্রিটমেন্ট করতে পারবো যেহেতু আমাদের মেডিসিন আছে। বাট আমরা যে স্কিন ডিজিজ বলতে যেটা বুঝি, চর্মরোগ, এনি টাইপ অফ স্কিন ডিজিজ, প্রত্যেকটার জন্যই কিন্তু আমরা পেশেন্টের কনস্টিটিউশনাল দিক থেকে আমরা ট্রিটমেন্ট করব। সেক্ষেত্রে পেশেন্টের
ওভারঅল কেস টেকিং করবো, মেন্টাল, ইমোশনাল, পেশেন্টের ফিজিক্যাল সাইন সিমটমস, পেশেন্টের ডিজায়ার, অ্যাভারশন, এভরিথিং। একটা সিমটম দেখে ট্রিটমেন্ট করলে হবে না, সাপ্রেস হবে। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মাধ্যমে এই পেশেন্টগুলোকে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে পেশেন্ট ভালো হবে। আমরা এর সাথে আমরা কনস্টিটিউশনাল যে বিষয়গুলো আছে এর সাথে আমরা পেশেন্ট, এখানে আমি রামজি গুপ্ত নামে একজন ভদ্রলোক আছেন, ইন্ডিয়ান, ওনার একটা বই আছে, টেক্সট বুক অফ ডার্মাটোলজি ফর হোমিওপ্যাথস। উনি অনেকগুলো বই, অনেক রেফারেন্স দিয়ে অনেক ভালো একটা বই উনি লিখেছেন। সেক্ষেত্রে উনি বলেছেন যে আমরা প্রথমে অ্যাপিয়ারেন্স দেখবো স্কিনের পেশেন্টের জন্য, তারপর হচ্ছে আমরা কনস্টিটিউশনাল টোটাল পেশেন্টের কনস্টিটিউশন দেখবো, দেন হচ্ছে মায়াজমেটিক যে ব্যাকগ্রাউন্ড আছে এটা দেখে আমরা যদি, এক্ষেত্রে উনি বলেছেন সবচেয়ে ভালো মেডিসিন হচ্ছে ওষুধ গুলো থেকে, কিন্তু এখন আর এর হচ্ছে থুজা, সালফার, এগুলো তো আছে। এরপর হলো আমরা মরফোলজিক্যাল যে অ্যাপিয়ারেন্স, আমরা এমনি পেশেন্টের পেইন, ডিসচার্জ, আর অনেক সময় দেখা যাচ্ছে মামড়ি বা ক্রাস্টিং, যে স্কিনটা বলেছি আমরা এগুলো ড্রাই ময়েস্ট কিনা, অনেক সময় দেখা যাচ্ছে শেপ, আপনি শেপ দিয়েও কিন্তু জাস্ট হলে এটা কেমন গোলাকার, পয়সার মতো গোলাকার কিনা, এটা দিয়েও কিন্তু রিং শেপ লেশন, এটা দিয়েও কিন্তু আপনি মেডিসিন আমাদের আছে, বেসিলিনাম, সিপিলিনাম, এগুলো আছে ফার্স্ট গ্রেডে, আর্সেনিক, আরো মেডিসিন আছে, টেলোরিয়াম আছে। অনেক সময় দেখা যাচ্ছে এই যে স্কিন থেকে আপনার স্কেলাই, বা দেখা যাচ্ছে আপনার এই স্কেলাই মানে হলো, আপনারা বুঝবেন খুশকির মতো বা মরা মাছ বা এই টাইপের কিছু মনে বাংলায় বলে, কিন্তু আমরা খুশকি এই টাইপের যেটা দেখি স্কেলাই, মাছের আইসের মতো উঠে, এটা যদি হয় তাহলে এটাও কিন্তু অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা দেখবো, তাহলেও আমাদের কিন্তু কিছু ট্রিটমেন্ট করতে আমাদের জন্য সুবিধা হবে। এছাড়া দেখা যাচ্ছে পিগমেন্টেশন, স্কিন আমরা যখন দেখবো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তার যে পিগমেন্টেশন এটা কমে গিয়েছে, মানে কোনো একটা জায়গায় পুরো শরীরই পেশেন্ট দেখা যাচ্ছে শ্যামলা, একটা জায়গায় সাদা হয়ে গিয়েছে পার্টিকুলার রিজিয়নে, যেটাকে আমরা ভাইটিলিগো বা লিউকোডার্মা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা হাইপোপিগমেন্টেড এরকম যদি দেখি, সেক্ষেত্রেও আমাদের মেডিসিন আছে, আর্সালফ্লেভাম, নেট্রামিউন, নাইট্রিক অ্যাসিড, সাম্বুলাস, মসকেটাস, এগুলো আমাদের আছে। হাইপার পিগমেন্টেড যদি হয়, যে স্কিনের কালার পুরো শরীরে একরকম, একটা জায়গায় দেখা যাচ্ছে কালার আরো, সাপোজ পেশেন্টটা হচ্ছে শ্যামলা, একটা জায়গায় দেখা যাচ্ছে ওটা কালোই হয়ে গিয়েছে, তাহলেও কিন্তু আমাদের মেডিসিন। এভাবেও আমাদের দেখতে হবে, প্রত্যেকটা খুঁটে খুঁটে আমাদের দেখতে হবে ফাটা আছে কিনা, ক্র্যাকস আছে কিনা, এবং ক্র্যাকসের জন্য আমাদের পেট্রোলিয়াম, সার্সাপেরিলা, গ্রাফাইটিস, হাইড্রোকোটাইল এশিয়াটিকা, এই ধরনের মেডিসিন গুলো, যে স্কিনটা ফাটা কিনা, পেট্রোলিয়াম আছে, গ্রাফাইটিস, পেট্রোলিয়াম। এরপরে হচ্ছে আমরা দেখবো যে মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড আমরা বলেছি, এই যে রামজি গুপ্ত স্যার, আমাদের মনির ভাই বা মনির স্যার বলি, যিনি হচ্ছেন আমাদের হলো মহারাজ মনির নামে, যে যাকে আপনারা চেনেন, উনি তো বই পুস্তক সবাই ওনার কাছ থেকে নেন, উনি অলরেডি বলেছেন, ওটা দিয়েছেন, রামজি গুপ্তের বইটা হচ্ছে বিজেন পাবলিশার্স থেকে বের হওয়া। তো এরপর হচ্ছে আমরা দেখি, এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয়ের সাথে আমরা মায়াজমেটিক কম্বিনেশন করব, প্রত্যেকটা কেসের সাথে মায়াজমেটিক কম্বিনেশন যদি আমরা না করি, তাহলে তো ক্রনিক ডিজিজ, যেহেতু স্কিন ডিজিজ গুলো, আমরা এটা ট্রিটমেন্ট তো আমরা ঠিকভাবে করতে পারবো না, করতে পারবো না। জি, এরপর হলো, আচ্ছা এরপরে আমি আজকে যে কথাগুলো বলছি, এর ম্যাক্সিমাম কথা কিন্তু আমাদের অমরনাথ স্যার বিভিন্ন সময় বলে যান, আমি সেই কথাগুলোই জাস্ট হচ্ছে আবার আমার প্রেজেন্টেশনের মধ্যে চলে আসছে, জাস্ট ওই কথাগুলো আমি বলছি আর স্যারের কথা মনে হচ্ছে। তো আমরা এই যে স্কিন ডিজিজের যে ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে আমরা কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে এই স্কিন ডিজিজের ট্রিটমেন্টের ক্ষেত্রে পেশেন্ট কিভাবে ভালো হবে, কিন্তু
অমরনাথ স্যার সবসময় বলে এই যে হেরিং এর যে আপনার হেরিংস ল অফ কিউর অথবা ক্যান্টের 12 অবজারভেশন অথবা ডক্টর হ্যানিম্যানের রিভার্স অর্ডার কিন্তু সবসময় বলে। জাস্ট ওই কথাটাই আমি আপনাদেরকে একটু রিপিট করি। স্কিন ডিজিজ ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখব যে স্কিন সিমটমস গুলো, যে সিমটমস গুলো, যে দেখা যাচ্ছে আপনার পেশেন্টের যে সেন্সেশন, পেশেন্টের যে পেইন বা ডিসচার্জ, হ্যাঁ, এগুলো দেখা যাচ্ছে প্রথমে রেসপন্স পাবেন হচ্ছে এগুলো, যে পেশেন্টের ডিসচার্জটা হয়তো আস্তে আস্তে কমতে থাকবে। হ্যাঁ, পেশেন্টের যে স্কিনের যে টোটাল সাইন আপনি দেখে যা বুঝবেন, স্কিনের সাইন যতটুকু মানে সাইনের আগে সিমটমস গুলো পেশেন্টের বেটার অনুভব করবে। পেশেন্ট হয়তো মেন্টালি পেশেন্ট বেটার ফিল করবে, পেশেন্টের খাবার দাবারের দিক থেকে পেশেন্ট ইমপ্রুভ মনে করবে যদি আপনার সিলেকশন ঠিক হয়। তারপরে এইভাবে করে আস্তে আস্তে করে পেশেন্টের যেই স্কিনের যে কন্ডিশন বা পার্টিকুলার যে প্রবলেমটা সেটা আস্তে আস্তে করে পেশেন্টের চেঞ্জ হবে। আর সেক্ষেত্রে এই হেরিংসের যে লটা কমপ্লিটলি এখানে ফলো করবে। এখানে এই রামজি গুপ্ত স্যার বলেছেন কি একটা কথা বলেছেন উনি, সেন্সেশন ইমপ্রুভ ফাস্ট। পেশেন্টের সাপোজ আপনি মনে করেন পেশেন্টের বার্নিং আছে, সেই বার্নিংটা প্রথমে হচ্ছে আস্তে আস্তে ভালো হবে, অথবা পেইন আছে পেইনটা আস্তে আস্তে ভালো হবে, অথবা দেখা যাচ্ছে পেইনটা স্টিচিং অর স্টিঙ্গিং অর স্টেবিং অর কাটিং অর এনি টাইপস অফ পেইন, এনি নেচার অফ পেইন যেটাই হোক, প্রথমে হচ্ছে পেশেন্টের যে সেন্সেশনটা প্রথমে ইমপ্রুভ করবে, দেন হচ্ছে কালার ইমপ্রুভ করবে, কালারটা ইমপ্রুভ করবে, দেন হচ্ছে সিক্রেশন ইমপ্রুভ করবে, দেন হচ্ছে ফিজিক্যাল লেশনস ইমপ্রুভ করবে। চারটা স্টেজ বলেছেন। এরপরে আমরা আরেকটি জিনিস দেখি যে আমরা সচরাচর নিজেদের ট্রিটমেন্টে এবং হচ্ছে অনেকের এই ধরনের কমপ্লিকেশন শুনি যে স্কিন ডিজিজ ট্রিটমেন্ট করলে অ্যাগ্রাভেশন করে। স্কিন ডিজিজ ট্রিটমেন্ট করার মাধ্যমে দেখা যাচ্ছে অ্যাগ্রাভেশন হয়। তো অ্যাগ্রাভেশন প্রিভেনশনের জন্য, অ্যাগ্রাভেশনটাকে প্রিভেনশনের জন্য এটা খুবই মানে আসলে একটা আর্ট অ্যাগ্রাভেশন প্রিভেনশন করা। সেই জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করে। আমাদের অমরনাথ স্যার অ্যাগ্রাভেশন কিভাবে প্রিভেন্ট করা যায়, মেডিসিনটাকে কিভাবে আরো মিনিমাম করা যায়, সেই ব্যাপারে স্যার যে ফর্মুলা বলেন বা আমাদের যারা কেসি দাস স্যার বা তখন কাজিলাল স্যার যেভাবে করেছেন এগুলো আমরা সবসময় শুনি। তো এগুলো আমরা সবসময় শুনি, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আমরা ওইগুলো তো আমরা অবশ্যই ফলো করব। সেক্ষেত্রে আমরা স্কিন ডিজিজের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে একটা জিনিস লো পোটেন্সি এবং হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, লো পোটেন্সি এবং লো ফ্রিকোয়েন্সি এটা আমরা মেনটেন করব। খুবই কম পোটেন্সি এবং আমরা হচ্ছে খুবই রিপিটেশন যেটা আছে, যে আপনি আজকে দিচ্ছেন কালকেও দিচ্ছেন 200 প্রত্যেক দিনই খাওয়াই যাচ্ছেন, অথবা যারা 50 মিলিসিমেল প্রত্যেক দিনই দিয়ে যাচ্ছেন। আমি তো দেখছি যে 50 মিলিসিমেলে অনেক ডক্টরের এক্সপেরিয়েন্স হচ্ছে 50 মিলিসিমেল মেডিসিন জাস্ট M/2 দিও M/1 দিও ওনারা অনেক দিন দেখা যাচ্ছে রেসপন্সের জন্য ওয়েট করে। এতে পেশেন্টের যে আননেসেসারি অ্যাগ্রাভেশন এটা থেকে পেশেন্টকে আমরা আমরা ভালো করতে পারি বা আমরা পেশেন্টকে রিলিফ দিতে পারি। এখন একটা বিষয় হচ্ছে দেখা গেল আমাদের কাছে পেশেন্ট আসছে নিয়ে, আপনি একটা প্রবলেমের জন্য ট্রিটমেন্ট দিয়েছেন, পেশেন্ট এসে আপনাকে বললো যে ডক্টর সাহেব কি ওষুধ দিয়েছেন, আমি তো শেষ, আমার তো অবস্থা খারাপ, আমি তো মরে যাচ্ছি, ঘুমাইতে পারতেছি না। এই যে মনে করেন অ্যাগ্রাভেশন, হ্যাঁ এটা একটা অ্যাগ্রাভেশন। আর একটা অ্যাগ্রাভেশন হচ্ছে আপনি পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়েছেন স্কিন ডিজিজের জন্য, পেশেন্টের পরের দিন থেকে প্রচন্ড মাথা ব্যথা, বমি শুরু হয়েছে 2 দিন খাওয়ার পরে, পেশেন্টের পাতলা পায়খানা শুরু হয়েছে। তাহলে এই একটা অ্যাগ্রাভেশন। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার এই পেশেন্টের যে চুলকানি বা আদার্স কমপ্লিকেশন এগুলো হচ্ছে এক ধরনের অ্যাগ্রাভেশন। তাহলে এক্ষেত্রে হচ্ছে অ্যাগ্রাভেশন দেখে কিন্তু প্রথমেই অ্যাগ্রাভেশন দেখলে কিন্তু আমরা বলবো না যে আমার মেডিসিন সিলেকশনটা হচ্ছে কি হয়ে গেছে, রং হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে ওয়েট করতে হবে, মেডিসিন বন্ধ করে দিতে হবে। আর যদি নতুন আননেসেসারি সিমটম যদি দেখা যায় তাহলে তো আমরা স্বাভাবিকভাবে জানি ক্যান্টের 12 অবজারভেশনের মধ্যে আছে একটা অবজারভেশনে যে এখানে আমাদের মেডিসিন সিলেকশন রং হয়েছে, এই ধরনের যত সম্ভব আমার যতটুকু মনে আছে। তো এই বিষয়টা সেক্ষেত্রে আমরা হচ্ছে যখন এগ্রাভেশন দেখবো আমরা প্রথমেই হুট করে বলবো না বা ধারণা করবো না যে আমাদের মেডিসিন সিলেকশনটা রং। আমরা সেক্ষেত্রে হচ্ছে আমরা ভালোভাবে আবার পেশেন্টটাকে অবজার্ভ করবো, মেডিসিন যদি কারেক্ট থাকে আমরা কমপ্লিটলি
ওয়েট করব মেডিসিন স্টপ করে দিয়ে ফাইটাম দিয়ে। এরপরে আমি একটু বলতে চাই হলো এই স্কিনের সাথে মায়াজমের রিলেশনশিপটা জাস্ট হলো, এটা তো অনেক মানে ডিটেলস, আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে কয়েকটা বিষয় আমরা স্কিনের ক্যারেক্টার্স দেখে আমরা সোরা, সিফিলিস, সাইকোসিস আমরা বুঝতে পারি, যাতে শরিক মায়াজমে দেখা যাচ্ছে অ্যাকিউট একজিমা। একজিমা নিয়ে আমরা বিস্তারিত বলবো, একজিমা এক কথায় বোঝানো যাবে না আসলে। অ্যাকিউট একজিমা এটা হলো শরিক পেশেন্টের ক্ষেত্রে, কিন্তু যখন এটা ক্রনিক আকারে চলে যাবে, পাশাপাশি হচ্ছে একজিমার কালারটা হচ্ছে ব্ল্যাক ডিসকালারেশন হয়ে যাবে, তাহলে কালো হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা সাইকোটিক মায়াজম আমরা ধরবো। কালো রঙের পুরাতন যদি একজিমা হয়। ফোড়া, এটা কিন্তু ফোড়া কিন্তু হচ্ছে শরিক মায়াজম। ব্রন বা একনি যেগুলো আছে, ব্রন, সেই একনি হচ্ছে শরিক মায়াজম। র্যাশ, যে কোনো ধরনের ফুসকুড়ি বা র্যাশ, এগুলো শরিক মায়াজম। ফুসপাসরা বা স্ক্যাবিজ, এগুলো হচ্ছে শরিক মায়াজম। তাহলে সাইকোটিক কি? সাইকোটিক একজিমার কথা আমরা বলেছি। লাইকেন প্ল্যানাস নামে একটা ফাঙ্গাস আছে, লাইকেন প্ল্যানাস। ওই লাইকেন প্ল্যানাসের মাধ্যমে আমাদের অনেক পেশেন্ট আমাদের কাছে আসে লাইকেনিফিকেশন নামে একটা রোগ নিয়ে। লাইকেন প্ল্যানাস আপনারা গুগলে দেখতে পারেন, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। লাইকেনিফিকেশন হচ্ছে সাইকোটিক মায়াজম। আর আচিল যে কোনো ধরনের, আপনারা সবাই জানেন আচিল হচ্ছে সাইকোটিক মায়াজম। ফাঙ্গাল ইনফেকশন আমরা লাইকেনিফিকেশন বলেছি। এছাড়াও তো আপনার দেখা যাচ্ছে যদি স্কিনে দেখি আমরা লাইফোমা হোক বা যে কোনো ধরনের ইনকোঅর্ডিনেশন বা দেখা যাচ্ছে অ্যাকুমুলেশন, হ্যাঁ, অনেকগুলো কোষ যদি আমরা হাইপারট্রফি দেখি, হাইপারপ্লেসিয়া দেখি, তাহলে সেক্ষেত্রে লাইপোমা হোক, ফাইব্রোমা হোক, জ্যান্থোমা হোক, যাই হোক, এগুলো সাইকোটিক। এছাড়া সিফিলিটিকের ক্ষেত্রে হচ্ছে যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে গভীর ফাটা থাকবে, ডিপ ক্র্যাকস থাকবে, ফিশার্স উইথ ব্লিডিং থাকবে, ফাটার সাথে রক্ত, কার্বাঙ্কালস। আমরা জানি যে ফোড়া যেগুলোতে হচ্ছে স্বাভাবিকভাবে একটা মুখ থাকে, আর কার্বাঙ্কাল অনেকগুলো মুখ যে থাকে, সিফিলিটিক। এছাড়া হচ্ছে ভেরিকোজ বেইন বা ভেরিকোজ আলসার্স, এটা হচ্ছে সিফিলিটিক। আমরা ভেরিকোজ আলসার নিয়ে আমাদের লিভার সিরোসিসের ক্লাসে কথা বলেছিলাম। এছাড়া ক্যান্সার, এগুলো তো অবশ্যই সিফিলিটিক। আমরা এই মনে হয় কয়টা, 11 আজকে আর কন্টিনিউ না করি, আমরা একনি নিয়ে আমরা নেক্সট ক্লাস করব, একনি বা ব্রন নিয়ে। এরপর আমরা পর্যায়ক্রমে একটা একটা আমরা আলোচনা করব। আমি আজকের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা যতটুকু করেছি আমি শেষ করতে চাচ্ছি। অমরনাথ স্যার যদি বলেন শেষ করি, আর যদি বলেন যে কন্টিনিউ করবো তাহলে কন্টিনিউ করি। একনি নিয়ে আলোচনা আমি চাইলে করতে পারবো, না, যেহেতু 11:30 বেজে গেছে। রাত হয়ে গেলে তো অধিক ভোজন ভালো নয় স্বাস্থ্যের পক্ষে। হ্যাঁ, স্বল্প একদম স্যার। ভোজনই ভালো শরীরের পক্ষে, তাই না? স্যার হ্যাঁ স্যার। তো স্যার আজকে আমরা একটু প্রাইমারি আলোচনা করলাম স্কিন ডিজিজ নিয়ে, অ্যানাটমি, ফিজিওলজি। পাশাপাশি আমরা এজ এ হোমিওপ্যাথিক ডক্টর, আমাদের হোমিওপ্যাথিক অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ফিলোসফি, আমরা আসলে কিভাবে স্কিন ডিজিজের ট্রিটমেন্টের করার ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক চোখ তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমি কিছু সংযোজন করেছি বা আমি যতটুকু পেরেছি প্রস্তুতি নেওয়ার আসলে পর্যাপ্ত সময় পাইনি বিভিন্ন ব্যস্ততার জন্য, তারপর যতটুকু পেরেছি এতটুকু বলেছি। কারো কোনো কোশ্চেন থাকলে স্যার, বাকিটা তো সুমাইয়া ম্যাডাম পরিচালনা করবেন। আমি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকেও ধন্যবাদ এত সুন্দর ক্লাস পরিচালনা এবং আমাদেরকে উপহার দেওয়ার জন্য। স্যার যে অমরনাথ স্যার, আপনি সম্ভবত হামিমুদ্দিন স্যার যখন রিভার্স অর্ডার নিয়ে কথা বলছিলেন আনমিউট হয়েছিলেন, কিছু কি বলতে চাচ্ছিলেন? ওই কোনোভাবে টিপে দিয়েছিলাম, ওই ডান দিকে 3টেকে টিপতে গিয়ে ওটা টিপে করেছিলাম। ও আচ্ছা, আমি ভাবলাম যে রিভার্স অর্ডার নিয়ে কিছু বলবেন। না না, আমি ওই কোশ্চেন গুলো দেখি, খেয়াল করি কেউ কোনো কোশ্চেন বলেছে কিনা, সেটা নজর রাখি। সেটা নজর রাখি আমি বসে বসে। তা আজকে আলোচনাটা খুবই সুন্দর হয়েছে, এবং এবং আমি স্যারকে বলছি যে স্কিন নিয়ে যতদিন লাগে ততদিন বলে যান, যতদিন লাগে, মানে কোনো রকম কার্পণ্য করা দরকার নেই। ব্যাপার হচ্ছে যে আমাদের এই স্কিন, আমরা কিন্তু এই স্কিন নিয়ে এত গন্ডগোল আমরা স্কিনে করি, মানে সাবপ্রেশন থেকে ধরে সবকিছু আমরা শুধু অন্যদের দোষ দেই।
কিন্তু আমরা যে কি গন্ডগোল পাকাই সেগুলো তো আর বোঝানো যাবে না। এবং ব্যাপার হচ্ছে কি, এই যে আমরা স্কিন ডিজিজের ক্ষেত্রে আমরা যে সিমটম গুলো যে আমরা নিচ্ছি যেখানে, সেখানে আমরা করি কি, যে কথা উনি বললেন, যে আমরা ওই শুধু লোকাল সিমটমটা নিয়ে ওষুধ দিয়ে দিলাম। এরকম বহু ডাক্তার বহু কিছু করছে। এখন কে কি করছে সমালোচনা করে লাভ নেই। আমরা দেখবো যে আমরা অর্গান সম্মতভাবে কতটুকু কি করতে পারছি। আর স্কিন হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ জায়গা মানুষের, মারাত্মক সেন্সিটিভ জায়গা, নার্ভের পরেই স্কিনের জায়গাটা আসবে। এবং ব্যাপার হচ্ছে যে স্কিনের ক্ষেত্রে কিন্তু আমাদের সদা সতর্কভাবে ওষুধ দিতে হবে। ওষুধের ডোজটা যদি মিনিমাম না হয়, তাহলে কিন্তু বর্তমান যুগে কিন্তু রুগী পালাবে, শুধু তাই নয়, রুগী কিন্তু গালাগালিও দেবে, গালাগালিও দেবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। গালাগালি পেশেন্টকে আমরা রাখতে পারবো না, কারণ হোমিওপ্যাথিকে তো সুযোগ পেলে তো একটা গালাগালি দেয় না, অনেকগুলো গালাগালি দেয়। তো ফলে ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে সদা সতর্ক থাকতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, এই যে ফুল কেস রেকর্ডিং এর যে ব্যাপারগুলো বলবো, এই ব্যাপারগুলো খুব ভাববার বিষয়। আমি স্কিন সম্পর্কে আমি বলবো না, যেরকম নাম করা বিখ্যাত ব্যক্তি, নামটা বলবো না, শুধু নামটা বাদ দিয়ে বলবো, কারণ বললে পরে আবার কে কোথায় কি আবার, তার অনেক ভক্ত টক্ত থাকে তো ঝামেলা লেগে যেতে পারে। তো সেই সেই ভদ্রলোক আর কি, যিনি এসেছিলেন উনি একজন মৌলবী ছিলেন। মৌলবী ছিলেন, তার হচ্ছে ওই একজিমা, একটা পায়ে একজিমা ছিল। তো সেই একজিমাটা ওনার সারানো হয়েছিল। সারানোর কয়েক মাস বাদে আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তি তার কমে যাচ্ছিল, বাঁ চোখের দৃষ্টিশক্তি কমে যায়। তো কমে যাওয়ার পর সেটা আসে, এবং তিনি এবং ওই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, কিন্তু ব্যাপার হচ্ছে কি যে ওই চোখের যে পরীক্ষা করে, সেখানে কিন্তু চোখে যে ওখানে কোন বিরাট কিছু ডিফেক্ট রেটিনার এরকম কিছু বিশেষ কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, বিরাট কিছু পাওয়া যায়নি যে যার জন্য সে দেখতে পাচ্ছে না। কারণ কিন্তু তারা ভেলোর ফেলোর হাবি যাবি সব ঘুরে টুরে লাস্টে কেশি দাসের কাছে এসছে। কেশি দাসের কাছে আসছেন, এখানে একটা ভাববার বিষয় আছে। এই যে তার প্রেসক্রিপশনটা যেটা হয়েছে, খুব ভাববার বিষয় আছে। সেটা হচ্ছে কি যে কেশি দাস তখন কি করলেন, রেকর্ডিং করলেন। রেকর্ডিং করার পর, রেকর্ডিং যখন করলেন যখন, তখন কিন্তু প্রেজেন্ট কমপ্লেন ফ্যামিলি হিস্ট্রি হয়ে গেল। এবার প্রেজেন্ট কমপ্লেনের আগে মানে বিফোর, মানে এই চোখের এই দৃষ্টিশক্তিটা কবে থেকে কমতে শুরু করেছে মা চোখের, এই হিস্ট্রিটা নেওয়া শুরু করলেন। তার আগে কি কি হয়েছে, তার আগে একজিমার হিস্ট্রিটা নিলেন। একজিমার হিস্ট্রি নিলে এবার তখনকার মানসিক অবস্থাগুলোকে আলাদা করে কম করলেন, করে নিয়ে সেটাকে রাখলেন। এবং পরবর্তীকালে প্রেজেন্ট কমপ্লেন যেটা আছে, প্রেজেন্ট কমপ্লেনটাকেও নিলেন। এখানে একটা খুব বলে রাখা খুব জরুরি, কিন্তু মনে রাখবেন, ধরুন একটা স্ক্রিন সাপ্রেশন হয়েছে, আপনি বর্তমানে টোটাল রেকর্ডিং করে দেখলেন যে সেটা হচ্ছে ধরুন গ্রাফাইটিস আসছে। হ্যাঁ, যখন সাপ্রেশন হয়েছিল যে সময়টা, সেই সময়কার সিমটোম্যাটোলজি কিন্তু গ্রাফাইটিসকে ইন্ডিকেট করছে না, সেটা ধরুন অন্য মেডিসিনকে ইন্ডিকেট, ধরুন ন্যাট্রামিডকে ইন্ডিকেট করছে। এইবার আপনি সংশয়ে পড়ে যাবেন, কি করবেন? নিয়ম হচ্ছে যে আমরা সোর্সকে আক্রমণ করব, অর্থাৎ যতটা কজকে আক্রমণ করার চেষ্টা করব। এবং ব্যাপার হচ্ছে এই যে এখানে কজ বলতে, যদি এটা পরোক্ষ কজ, স্কিন ডিজিজটা পরোক্ষ কজ, ওটা সাপ্রেশন হয়ে এই জায়গায় এসছে। তো ওই স্কিন ডিজিজে প্রাইমারি অবস্থাটা যে মেডিসিনের আন্ডারে ছিল, সেই মেডিসিনটা দিতে হবে। এবং এখানে একটা সমস্যা কি হয়, সাধারণত যদি ওই প্রাইমারি অ্যাফেকশনটা যদি বহু আগে যদি সাপ্রেশন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লোয়ার পোটেন্সি দিয়ে খুব সুবিধে করা যায় না, হায়ার পোটেন্সি দিতে হয়। হায়ার পোটেন্সি দিলে কিন্তু ভয়ও থাকে এই স্ক্রিনটা মারাত্মকভাবে বেড়ে যাওয়ার, সে ভয়ও থাকে। ফলে এই ক্ষেত্রে কিন্তু ওই সোজা কথা ডোজের ক্ষেত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কেস রেকর্ডিং করে ওই ওষুধ সিলেকশন এটা গুরুত্বপূর্ণ নয়। তা এইবার হচ্ছে কি, কেশি দাসের কাছে যখন আসলে এই কেসটা বলে, তারপর একটা কেসে আমি যাচ্ছি। হ্যাঁ, তারপরে কি হলেন, কেশি দাস টিয়ে করে দেখলেন যে পেশেন্টটা টোটাল করে উনি ফসফরাস সন্দেহ করছিল। এবং দেখা গেল কি যে ওই এখন সে কিন্তু গরম খেতে ভালোবাসে, এখন তিনি গরম খেতে ভালোবাসেন, সবকিছু আছে। কিন্তু আগে থেকে কিন্তু উনি খুব ঠান্ডা খেতে ভালোবাসতেন, ভীষণভাবে ঠান্ডা খেতে ভালোবাসতেন। হ্যাঁ, তাহলে এই যে গরম খেতে, এই যে বর্তমান যে পরিবর্তিত যে স্টেটটা যেটা হয়েছে, এটা সাপ্রেশনের পরে হয়েছে। তাহলে এই স্টেটটাকে যদি ধরে আমি প্রেসক্রিপশন করতে যাই, আমি জীবনেও ফসফরাস প্রেসক্রিপশন করতে পারবো না। হ্যাঁ, কারণ এখানের মধ্যে কন্ট্রাডিকশন হয়ে যাবে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এইটা কিন্তু আফটার সাপ্রেশন হয়েছে। সাপ্রেশনের পর যেটা হয়েছে, সেই ডিজিজটা কিন্তু মোরলেস কিন্তু আহ, আহ, কম গুরুত্বপূর্ণ। এবার হলো কি যে আগেকার হিস্ট্রিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেইটার উপর স্যার ফসফরাস দিয়েছিলেন। ফসফরাস
10M দিয়েছিলেন যতদূর মনে পড়ছে। তা 10M দেওয়ার পর এখানে একটা শেখার বিষয় আছে, চোখের যদি এরকম কোনো সমস্যা হয়, মানে দৃষ্টিশক্তি বা অ্যাট্রফি অফ আই যদি হয়, বা যে ডিটাচমেন্ট হয়ে যায় রেটিনার, এরকম ক্ষেত্রগুলোতে কিন্তু হোমিওপ্যাথি ভীষণভাবে কার্যকরী। এবং অনেক ক্ষেত্রে বংশগত কিন্তু এরকম অ্যাট্রফি থাকে, সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। অ্যাট্রফিটা যদি মারাত্মক আকার থাকে, সেক্ষেত্রে হায়ার পোটেন্সি দেওয়াটা খুব বিপজ্জনক, খুব স্লোলি ধীরে ধীরে উঠতে হয়, সেক্ষেত্রে বরঞ্চ 50 মিলিসিমালটা বেটার। এবার হচ্ছে কেস যখন, হ্যাঁ হ্যাঁ কেসটা যখন তিনি ফসফরাস দিলেন, কি হলো ঘটনাটা এগুলো একটু এটাও জানা দরকার। তো ফসফরাস দেওয়ার পর তার কি হলো, মাসখানেক বাদে যখন সে এসছে, সে বলছে যে আমি চোখটা তো খুলতেই পারছি না, আমার চোখে এত পিছুটি এত কিছু। তা তখন স্যার বলছেন, ঈশ্বর রক্ষা করলেন মনে হচ্ছে, বলে আপনি কেমন দেখতে পাচ্ছেন? না আমি দেখা কিছু বুঝতে পারছি না, ইমপ্রুভ কিছু বুঝতে পারছি না, বরঞ্চ আমার চোখে পিছুটি হচ্ছে, চোখে আমার জল পড়ছে, ইয়ে করছে, অমুক করছে, তমুক করছে। তখন আমরা পেশেন্টটাকে ছেড়ে দেওয়ার পর স্যারকে বললাম, স্যার এটা কিরকম হলো স্যার? আপনি বললেন যে ঈশ্বর রক্ষা করেছেন, ওই পেশেন্ট তো দেখতে পাচ্ছে না। বলে ওরে দেখতে পাবে রে, ওরে দেখতে পাবে। তা তখন আমরা তখন জিজ্ঞেস করলাম স্যারকে, স্যার এই দেখতে পাবে কথাটা বলছেন কেন? বলে তোরা কি খেয়াল করিস না কিছু, যে বাঁ চোখটা যে উম, আহ, কম দেখছে, বাঁ চোখটা একটা শুকনো ভাব দেখিস নি? বাঁ চোখের মধ্যে একটা শুকনো ভাব যেন শুকিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা তোদের নজরে পড়েনি? এবং বাঁ চোখে তখন জিজ্ঞেস করেছিলাম, তোরা তো এই কথাগুলো খেয়াল করিস না, যে বাঁ চোখ দিয়ে জল কেমন পড়ে, মানে আমাদের সাধারণভাবে যে চোখে জল আসে ল্যাক্রিমাল স্যাক থেকে, বলছে না ওর জল টল কিছু আসে না, বরঞ্চ মাঝে মাঝে জ্বালা করে, মানে তার মানে কি ল্যাক্রিমাল স্যাকেরও ডিসচার্জটা কমে গেছে, যেটা আমাদের চোখের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে এইরকম যখন ব্যাপার হচ্ছে কি, যে এখানে হেরিং ল ফলো করেছে, ইয়ে করেছে, এইসব গল্প পরে হবে। এইখানে এই যে তার এই তার এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সিক্রিয়েশনটা বেড়ে গেল, এই যে তার ক্রমশ এই যে ইয়ে হচ্ছে, মানে আর কি ওখানে পিচুটি কাটছে, ইয়ে করছে, এইগুলো কিন্তু পজিটিভ অ্যাকশন, এগুলো যে ড্রাগের পজিটিভ অ্যাকশন। এই অ্যাকশনটা হলে পরে তখন বুঝতে হবে। আমরা বহু বহু ক্ষেত্রে এরকম দেখেছি ওষুধ দেওয়ার পরে, একটা দুটো না, একটা সময় তো অ্যাট্রপির উপর প্রচুর কাজ করেছি। আমাদের একজন স্যার, এই একজন ইয়ে ছিলেন, আই স্পেশালিস্ট ছিলেন আমাদের উল্টোডাঙায়, তিনি আমাকে প্রচুর কেস দিয়েছেন। এখন আর অতটা পাই না, এখন আমার আন্ডারে গোটা 3-4 আছে, তিনটে আছে এই মুহূর্তে। তো কথা হচ্ছে কি, যে এই কেসের ক্ষেত্রে এই চোখের এই ইমপ্রুভমেন্টটা অত্যন্ত গুরুত্ব। এই যে সেবাসিয়াস গ্ল্যান্ড পড়লেন, এই যে ল্যাক্রিমা, এই যে গ্ল্যান্ড যেগুলো আছে, তারপরে এই বিভিন্ন গ্ল্যান্ডের সিক্রিশন গুলো খুব গুরুত্বপূর্ণ আফটার মানে ওষুধ দেওয়ার পর অবজারভেশন করতে গিয়ে। এই কেসটা কিন্তু সেখানে সেরে গিয়ে কেসটা কমপ্লিট কিওর হয়ে গেল, সেই মৌলবী কিওর হয়ে গেছিল। তার ফলে ব্যাপার হচ্ছে কি, যে হোমিওপ্যাথিতে কিন্তু এই সাপ্রেশন যে কি সর্বনেশের জিনিস, মানে এর সীমা সংখ্যা নেই। আরেকটা আমার মনে পড়ছে, তিনি এখন এই মুহূর্তে পৃথিবীতে নেই, মারা গেছেন। হম তিনি একটা কেস বলেছিলেন, কেসটা আমার পুরোপুরি মনে নাই, কিন্তু যেটুকু মনে আছে সেটুকু বলছি। মূল জায়গাটা মনে আছে আমার, সেটা হচ্ছে যে তার যে প্রেজেন্ট কমপ্লেনের জন্য তিনি যখন এসছেন, সেই প্রেজেন্ট কমপ্লেন ইয়ে করতে গিয়ে পাস হিস্ট্রির মধ্যে থেকে যেটা পাওয়া গেল, তার যে ওই এক্সিমাটা যেটা ছিল, সেই এক্সিমাটা কিন্তু গ্রাফাইটিসের ছিল গ্রাফাইটিসের ছিল এবং তিনি তাকে গ্রাফাইটিস দিলেন। এবং অনেক সময় হয় কি, প্রেজেন্ট কমপ্লেন কিন্তু গ্রাফাইটিসকে ইন্ডিকেট করছে না, বা আমরা সাধারণত করি কি প্রেজেন্ট পাস্ট, তারপরে ফ্যামিলি হিস্ট্রি, এগুলো সব নেই তো। এইরকম সাপ্রেশনের কেসে যখন আপনি শিওর বুঝতে পারছেন যে ওটা সাপ্রেশন হয়েছে, এইরকম ক্ষেত্রে কিন্তু পাস হিস্ট্রিটা তুলনামূলকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ওই পাস হিস্ট্রিতে ওই সময় ওই পেশেন্টের ওই যেটাকে সাপ্রেশন হয়েছে, সেই রিলেটেড কি কি সিমটম ছিল, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সময় তার মেন্টাল কন্ডিশনগুলো যা ছিল, বর্তমানে সেইটাই আছে না পরিবর্তিত হয়েছে। যদি সেইটা পাওয়া যায়, আগেরটা যদি পাওয়া যায়, তাহলে ওটাই কিন্তু প্রেসক্রাইবিং সিমটম প্রেসক্রাইব করতে সুবিধা করবে, বা আমাদের সুবিধা প্রদান করবে। এবং এইখানে এই গ্র্যাফাইটিস দিয়ে কিন্তু কেসটা ক্লিয়ার হয়ে গেছিল। আমি নামটা সরকার টাইটেল, আমি মাঝে মাঝে ওনার নামটা ভুলে যাই। অত্যন্ত মানে আমাদের স্যারেরই বন্ধু, আমাদের কাঞ্জিলাল স্যারেরই বন্ধু। অত্যন্ত গুণী চিকিৎসক। কোনো অকালে তিনি মারা গেলেন। সেটা আলাদা। সৌমিত্র হ্যাঁ, সরকার।
সৌমিত্র দার, ওই সৌমিত্রের কেস ওখানে শুনেছিলাম আমাদের ওই স্যারের ওই যখন ওই আড়াইখানা ঘরের প্রোগ্রাম হচ্ছিল, মানে ওই যে দোতলার নিচে, মানে দোতলার ইয়ের মাঝখানে, যে ওইখানে উনি এই কথাটা বলেছিলেন। এবং এই যে আমাদের তাহলে ওষুধ রেকর্ডিং করব, রেকর্ডিং করে কোনটাকে নেব, কোন জায়গাটা নেব না, কোন ক্ষেত্রে টোটাল সবগুলো নেব, এটাও কিন্তু ভাববার বিষয়। এটা কিন্তু না ভাবলে গন্ডগোল হবে। আবার ধরুন যে স্কিন ডিজিজ গুলো বলুন, আপনি যেগুলো দেখছেন, এই স্কিন ডিজিজ গুলো যদি ম্যাথমেটিক অ্যানালাইসিস করে যদি দেখেন যে সেখানে হয়তো সাইকোসিস প্রাধান্য আছে, অথচ মেন্টাল লেভেলে দেখছেন গিয়ে সেখানে সোরার প্রাধান্য আছে। এইরকম যদি কেস হয়, এই কেসগুলো জিগজ্যাগ হতে যাবে, কতটা সারবে বলা মুশকিল। এই কেসগুলো কিন্তু মানে ঝামেলা পাকাবে, এগুলো চট চট করে কিন্তু আমি সারাতে পারবেন না। কিন্তু যদি দেখা যায় যে স্কিন ডিজিজে যে মায়াজম প্রিডোমিনেট করছে, সেন্টারেও সেই মায়াজম প্রিডোমিনেট করছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই কেসগুলো খুব সুন্দর সারবে। এবং মনে রাখবেন, যখন কজ টু এফেক্ট যখন খুব প্রিডোমিনেট করছে, মেডিসিনটা টু সিমিলিমাম হবে। টু সিমিলিমাম হলে খুব সাবধান কিন্তু। এবং আমার যেটা মনে হয়, স্কিন ডিজিজের ক্ষেত্রে 50 মিলিসিমাল ইউজ করাই বেটার। কিন্তু কথা মনে রাখতে হবে যে 50 মিলিসিমাল পরপর দিয়ে গেলাম, এই ধান্দা করলে কিন্তু বহু স্কিন ডিজিজ কিন্তু আটকে যাবেন। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। এবং মনে করবেন না যে 50 মিলিসিমেন দিলে অ্যাগ্রাভেশন হয় না, ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাগ্রাভেশন আমার চোখের সামনে পড়েছে। হ্যাঁ, এখানে ফায়াক যদি থাকে, ফায়াকও বলতে পারে। ফায়াক যদি এখানে থাকে, ফায়াকের একটা অ্যাগ্রাভেশন আমি দেখেছিলাম, ওই পোস্টিং হচ্ছে সম্ভবত ন্যাট্রামিউরের অ্যাগ্রাভেশনের কথা বলেছে। ন্যাট্রামিউর না, যে কোনো মেডিসিনই এরকম ভয়ঙ্কর অ্যাগ্রাভেশন করতে পারে। ওই জন্য পেশেন্টটাকে স্টাডি করার পর তার মায়াজামেটিক স্টেটটাকে খুব ভালো করে যদি না বোঝা যায়, সেখানে ওষুধের শক্তি এবং মাত্রা প্রয়োগ করাও খুব কঠিন। যে শক্তি এবং মাত্রা যদি ভুল প্রয়োগ করেন, আপনি সঠিক নির্বাচন করেও পেশেন্ট সারাতে পারবেন না, পেশেন্ট হাতে থাকবে না আপনার। যদি পালিয়ে গেল, তাকে আমি সারাবেন কি করে? তার পেছন পেছন দৌড়বেন? সেটা তো সম্ভব নয়। এই বাস্তব অবস্থাগুলো আমাদের ভাবতে হবে। যাকে আজকে অনেক রাত হয়ে গেছে, আর আমি স্কিন ডিজিজ নিয়ে বলছি না। হুম। এবং অনেকটা সুন্দর করে আমি খুব সুন্দর উপস্থাপনা করেছে। সবসময় মনে রাখতে হবে যে হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গি অর্থাৎ অর্গানসম্মত ভাবে আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের ভাবনা চিন্তা। এই এই যে ঘামের কথা যে বলেছে হামিম, ঘামের ব্যাপারে কি আমরা, ঘাম তো হচ্ছে জেনারেল সিমটম, ফিজিক্যাল জেনারেল সিমটমের মধ্যে পড়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে ঘাম দেখা যাবে একদম স্ক্যান্টি, মানে হয়ই না প্রায়, সেগুলো কিন্তু শরীরের নেচার। এবং আমরা দেখেছি ওষুধ দেওয়ার পর ঘাম বেড়ে গেছে, এরকম বহু পেশেন্ট আছে, একটা দুটো, বরঞ্চ সে আরাম বোধ করছে। সে বলতো, ডাক্তারবাবু একটু ঘামলে যেন আমার আরাম হয়, ঘামতে আর সে পারে না। এই যে কথাটা বলছে, এটা তো শরীর ম্যানিফেস্টেশন। তার ফলে ব্যাপার হচ্ছে ঘাম বসে যায়। ঘাম বসে যায় বলতে সাপ্রেশন হয়ে যায়। ঘাম সাপ্রেশন যদি আপনারা ধরতে পারেন, ধরার কায়দাটা জানেন, তাহলে খুব মুশকিল। এসিতে গেলে হতে পারে। তারপর অনেকে করে কি, এসেই ওই ইয়ে করে, জামা কাপড় ফটাফট খুলে ফেলে, অনেকে আছে, এরকম ক্ষেত্রে হতে পারে। ঘাম বসে যাওয়ার ব্যাপারটা হতে পারে, স্নান করে নিলে হতে পারে ঘাম অবস্থায়। এইগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে, এগুলো জিজ্ঞেস করে বুঝতে হবে যে ঘাম সাপ্রেশনটা হয়েছে কিনা। এই ডিসচার্জ সাপ্রেশনও কিন্তু একটা খুব মারাত্মক ব্যাপার কিন্তু। ফলে আমাদের তাহলে এই যে ঘাম নিয়ে যেটা আলোচনা হলো, সেখানে দেখবেন ঘামে কিছু আমাদের ড্রাগ আছে জানেন, কিছু ঘামে অ্যামোলিউশন হয়, কিছু ঘামে অ্যাগ্রাভেশন হয়, কিছু গন্ধ আছে যেটা ঘামে থাকলে সেইগুলো থেকে আমরা ড্রাগ সিলেকশনে কোনো সুবিধা হয়। যেমন ধরুন, ঘামে হচ্ছে বারুদের গন্ধ। বারুদের গন্ধ বলতে ওই বাজি পটকা যে ফাটায় না আমাদের যে পুজো উৎসবে, সেই গন্ধ। বারুদের গল্প বলতে অ্যাকচুয়ালি সালফারের গন্ধ, হ্যাঁ, গন্ধকের গল্প, হ্যাঁ। এইটা যদি পাওয়া যায়, এখানে একটা ফসফরাস অতি উত্তম ওষুধ। এবং আমি এটা কয়েকটা কিছু আমি এটা পেয়েওছি, আমি সেই জন্যই বলছি। অনেকে দেশলাই কাঠির বারুদের গল্প বলে, দেশলাই কাঠির বারুদের মতন সোজা কথা বারুদ হলে পরে এই গন্ধগুলো কিন্তু একটা খুব মজার ব্যাপার। এবং ওষুধ দেওয়ার পর কি হয়, গন্ধ অনেকের বেড়েও যায়, অনেকে কমেও যায়, এরকম একটা ভাবতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ঘাম সাপ্রেশন হয়ে, বিশেষ করে ধরুন এই পায়ের তলার ঘাম সাপ্রেশন হয়ে সাইলেসে, এই ধরনের অনেকগুলো ওষুধ আছে, সে সাপ্রেশন হয় চেস্টের কমপ্লেন বা এরকম অনেক কিছু পাবেন। এই প্রসঙ্গে হঠাৎ একটা মনে পড়ে গেল, জেন কাঞ্জিরের একটা কেস মনে পড়ে গেল। এটা ডাক্তার সম্ভবত কে কে রায়চৌধুরীর ইয়ের কাছে শুনেছিলাম, ওর বঞ্জির কাছে। না, কে কে রায়চৌধুরী, কে কে রায়চৌধুরী ওই ভদ্রমহিলা হচ্ছে ওনার কাকা হয়, কে কে রায়চৌধুরী। তার কি হচ্ছে, কাকা যদি হয় তাহলে হ্যাঁ, ওই ওনার ভাইজি হবে আর কি, ভাইজি হবে। ওনার কাছে যেটা শুনেছিলাম যে ওনাদেরই আত্মীয়র মধ্যে কেউ ছিল, তাকে সার্বিকভাবে সব কিওর করেছে, মানে
জেন কাঞ্জিলাল। করার পর দেখা যাচ্ছে যে তার পায়ের ঘামটা কিন্তু কিওর হলো না, সেটা মোরললে সেই আগের অবস্থায় চলে গেল এবং সেখানে গন্ধটাও রয়ে গেল। কয়েক বছর চিকিৎসা করেও যখন সারলো না, তখন কাঞ্জিলাল তাকে বললেন যে তুমি কিন্তু এইটা কমাবার জন্য কখনো চিকিৎসা করবে না, করলে কিন্তু তোমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তারপর এই যে ব্যাপারটা যে সবসময় যে আমাদের সারিয়ে দিতে হবে এরকম ব্যাপারটা নয়, জুডিশিয়াল জাজমেন্টও আমাদের করতে হবে, কোন ক্ষেত্রে আমরা এটাকে সারাবার চেষ্টা করব, কোন ক্ষেত্রে করব না। হ্যাঁ, তার ফলে ব্যাপার হচ্ছে যে এইরকম ক্ষেত্রেও কারো কারো জীবনে আসতে পারে, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে বাবা এটা সারালে পরে কিন্তু তোমার বিরাট সর্বনাশ হয়ে যাবে। তার ফলে এরকম ঘটনা অনেক আছে। ফলে আমাদের এই যে স্কিন বা ধরুন আমাদের ঘাম, এগুলো কিন্তু ছেলে খেলা নয়, এগুলো ছেলে খেলার জিনিস নয়। এগুলো হোমিওপ্যাথির ক্ষেত্রে এইগুলোর অসীম গুরুত্ব আছে। সেই অসীম গুরুত্বটাকে যদি আমরা না বুঝি, অলরেডি তো আমাদের হামিদ স্যার বললেন কতগুলো স্কিন ডিজিজ ইয়ে করে। তারপর আমি নাম্বার মনে নেই, হ্যানিম্যান হচ্ছে ইয়েতে কি হলো ওই ক্রনিক ডিজিজে কিন্তু ওই লেখা শুরু করার আগেই কিন্তু স্কিন সাপ্রেশন করে কি কি ঘটনা ঘটতে পারে উনি কিন্তু তখনকার যুগে নাম করা অ্যালোপ্যাথ ডাক্তারদের, মানে হোমিওপ্যাথ নয়, অ্যালোপ্যাথ ডাক্তারদের কিন্তু অভিজ্ঞতাগুলোকে তিনি লিখেছেন। ওটা আপনি একটু দেখে নেবেন, নাম্বার কটা আছে, 90-92টা আছে মনে হচ্ছে, আমি এক্সাক্ট মনে নেই। ওখানে কিন্তু লিখেছেন এইগুলো, কিন্তু এই আমাদের আজকের কথা নয়। সমস্যাটা হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথি সমাজে, মানে কি বলবো আর, দুবার তিনবার ওষুধ দিয়েও একজিমা সেরে যাচ্ছে, সোয়াইসিস সেরে যাচ্ছে। এই সেরে যাওয়া আর এই সাপ্রেশনের যে কি পার্থক্য, এইগুলো যদি কোনো বিবেকবোধ সম্পন্ন মানুষ বোঝে, তাহলে এই ধরনের পোস্ট দিতে তারা সাহস হবে না। কারণ এই ধরনের সাপ্রেশনগুলো শুধু পেশেন্টের সর্বনাশ করে না, পেশেন্টের পরবর্তী বংশ কিন্তু তার সর্বনাশের ধারা বয়ে চলে। ফলে এইরকম কাজটাকে ক্রিমিনাল কাজ ছাড়া আর অন্য কিছু বলা যাবে না। বহু ডাক্তার আছে এরকম করছেন, কি বলবো, বলে তো লাভ নেই। তারা 2 মিনিট 5 মিনিটে সব অনেক কিছু তারা করে ফেলে। আমরা করতে পারি না, আমরা মূর্খ। বরঞ্চ যত পড়াশোনা করছি ততই যেন মূর্খ হয়ে পড়ছি। এই প্রসঙ্গে কেশি দাসের একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। কেশি দাস এরকম মজা করে আমাদের বলতেন, তখন মজা করে বলতেন, আমরা ব্যাপারটা বুঝতাম না, আমরা মনে মনে ক্রিটিসাইজই করতাম, সামনে বলা সাহস ছিল না আমাদের। তা ব্যাপার হচ্ছে কেশি দাস বারবার একটা কথা বলতেন, তুই না পড়লে তুই কি করে বুঝবি তুই কত বড় মূর্খ। তা সেই যত পড়ছি ততই যেন নিজেকে মূর্খ বলে মনে হচ্ছে। সত্যি তো আমাদের তো এইগুলো আগে কেন জানলাম না। হ্যাঁ, এইটা হচ্ছে শেষ কথা। তার মানে না পড়লে বোঝা যায় না কে কত বড় মূর্খ। আর যা চেতনা নেই, উপলব্ধি নেই, সে তো নিজেকে পণ্ডিত ভাববেই, সেটা তো অন্য ব্যাপার। কিন্তু আমরা শিখতে চাই এবং শেখাতে চাই, এইটা একটাই মাধ্যম, আমরা পরস্পরের মধ্যে আদান প্রদান করব, আমাদের ভাব বিনিময় করব। কোনো ঝগড়া নয়, কোনো কোনো রকম বিতর্ক নয়। আমরা পরস্পরের অবজারভেশনগুলোকে আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব অথবা যুক্তির সঙ্গে বর্জন করব। সেটা তাকে সম্মান বজায় রেখে তার বিরোধিতা করব, এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। সবশেষে একটা খুব জরুরি কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে হোমিও দর্পণ কিন্তু শুধুমাত্র হোমিওপ্যাথির জন্যই নিবেদিত প্রাণ। ফলে এখানে আমি দেখেছি হোমিওপ্যাথি ছাড়াও অনেকে অনেক বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করছেন, অনেক সময় বিজ্ঞাপন ঢুকে যাচ্ছে, হ্যাঁ, বিশেষ করে মেসেঞ্জারে। হ্যাঁ, এবং অনেকে কি করছেন, আমরা যে বিজ্ঞাপনগুলো দিচ্ছি, ধরুন হামিম স্যার আজকে বক্তৃতা দেবে, তার বিজ্ঞাপন দিলাম, এবার পরপর কি গেলো, আঙুল দেখিয়ে দেখিয়ে তাকে এমন জায়গায় নিয়ে গেল হামিম স্যারকে আর দেখা যাচ্ছে না। তো এইটার জন্য তো আমরা হামিম স্যারকে দেইনি, আমরা হামিম স্যারের বিজ্ঞাপনটা দিচ্ছি এই কারণে যাতে 5 জন দেখতে পায় আমাদের সদস্য, সেই জন্য। আমরা কিন্তু বারবার ইয়ে করছি, কিছু কিছু রিমুভও করেছি। হ্যাঁ, যারা বারবার করছে রিমুভও করছে, অনুরোধও করছি। বারবার এরকম হলে কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। আর ব্যাপার হচ্ছে যে আমাদের এই কয়েকজনের ভুলের জন্য আমাদের সদস্যরা জানতে পারবে না আজকে ক্লাসে কি হচ্ছে না হচ্ছে। এরকম ঘটনা অনেকবার হয়েছে, আমাদের কাছে মেসেঞ্জারে আসছে, স্যার আজকে কি ক্লাস আছে, আজকে ক্লাস হবে না। যারা আমার পরিচিত আছে ফোন করে বলছে যে আজকে ক্লাস হবে না, বিজ্ঞাপন দেখতে, বিজ্ঞাপনটা দেখবেন কি করে, বিজ্ঞাপনে তো ওই কাণ্ড হয়ে বসে আছে। হ্যাঁ, তার ফলে ব্যাপারটা হচ্ছে যে এইগুলো কিন্তু আমাদের একটু সতর্ক হতে হবে, একটু সতর্ক হতে হবে, বুঝতে হবে যে কেন আমরা এই কথাটা বলছি, কেন হামিম স্যার ইয়ে করেছে, তার ওই ফটোর উপরে কি লাইক করা যায় না? অবশ্যই করা যায়। ফলে ওইগুলো একটু সতর্ক হয়ে কাজ করুন। আর হোমিওপ্যাথি ব্যতীত কোনো বিষয় দেবেন না। আমরা কিন্তু এরকম যদি বারবার দেখি, আমরা তাকে রিমুভ করতে বাধ্য হব। কারণ হোমিওপ্যাথি আমাদের জ্ঞান, হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনো বিষয় অনেক কিছু থাকতে পারে, সেই বিষয়গুলো দেওয়ার জায়গাও অনেক জায়গায় আছে। হ্যাঁ, সেই জায়গায় দেবেন, এখানে কিন্তু করবেন না। ধন্যবাদ।
স্যার আপনাকেও ধন্যবাদ, অনেকক্ষণ অনেক সুন্দর আলোচনা করলেন। হামিউদ্দিন স্যারের আলোচনাটাকে আরো 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 সুন্দর ভাবে স্যার বললেন। স্যার রঘুনাথ স্যার সম্ভবত মাঝে কিছু বলতে চাচ্ছিলেন, বেশ কয়েকবার চেষ্টা করছেন। রঘুনাথ স্যার, রঘুনাথ স্যার শুনতে পাচ্ছেন? আপনি লাইনে আছেন, আমি দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলছি। জি হ্যালো।